মার্চ ফরওয়ার্ডের বিভিন্ন প্রোগ্রামে যারা সেবাগ্রহীতা এবং আজকে ফেসবুক লাইভে হওয়ার কারণে যারা শুনছেন আউটসাইডার্স, মার্চ ফরওয়ার্ডের অন্তর্ভুক্ত যারা আছেন এবং এর বাইরে যারা আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আমাদের প্রতি বৃহস্পতিবারের নিয়মিত আয়োজন কৃতীদের সাথে এক সন্ধ্যায়। মার্চ ফরওয়ার্ড কৃতীদের সাথে এক সন্ধ্যায় আমরা যাদেরকে উদ্বুদ্ধ করি এবং সিনিয়রদের মাধ্যমে যাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করি, আমাদের মূল লক্ষ্যটা থাকে আপনারা যারা গ্র্যাজুয়েশন পর্যায়ে শেষ করে কেরিয়ার জগতে প্রবেশ করবেন এবং সেই কেরিয়ার জগৎটা কীরকম হতে পারে, সেই কেরিয়ার জগতে আপনার দায়িত্ব কী হতে পারে, আপনার অ্যাটিটিউড কী হতে পারে, আপনার দৃষ্টিভঙ্গি কী হতে পারে এবং ভবিষ্যৎ আপনার কেরিয়ার লাইফটা কিভাবে আপনি সাজাবেন সেটার একটা মনোছবি তৈরি করে দেওয়ার চেষ্টা থাকে মার্চ ফরওয়ার্ড কৃতীদের সাথে এক সন্ধ্যায় প্রোগ্রামে। এই প্রোগ্রামে আমরা প্রতি বৃহস্পতিবারে চেষ্টা করি সম্মানিত একজন সিনিয়র সিটিজেনকে নিয়ে আসার জন্য, যিনি তার কর্মে, যিনি গুর্মে, খ্যাতিমান এবং স্বমহিমায় যিনি আওয়াজ ছড়িয়ে থাকেন, সেরকম অতিথিদেরকে আমরা দাওয়াত দিই, যাতে করে তাদের মুখ থেকে শুনে, তাদের কাছ থেকে তাদের অভিজ্ঞতার কথা শুনে আমরা আমাদের উদ্দেশ্যের দিকে আলোকপাত করতে পারি, মনোনিবেশ করতে পারি। তো আমাদের আজকের সম্মানিত অতিথি আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সেক্রেটারি সচিব, মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক অ্যাম্বাসেডর, উনি নেপালীয় অ্যাম্বাসেডর ছিলেন। এছাড়াও অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে বাংলাদেশের হাই কমিশনার ছিলেন। এরও আগে উনি ইন্ডিয়ার কলকাতায় আমাদের ডেপুটি হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্যারের কেরিয়ার লাইফ অত্যন্ত বর্ণাঢ্যময় এবং স্যার এখনও পর্যন্ত আফটার সার্ভিস লাইফ উনি 6 ইয়ার্স এখনও স্যার নিজেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যপ্ত রেখেছেন, বিশেষ করে এডুকেশন সেক্টরে এবং ইয়াংদের গাইডলাইন দেওয়ার ক্ষেত্রে স্যার এখনও প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। স্যারের সাথে আপনাদের পরিচয় আছে, আমরা যারা গণমাধ্যমের খবর রাখি নিয়মিত, উনি পত্রপত্রিকায় লেখালেখি করেন দেশে বিদেশে এবং দেশে বিদেশের টেলিভিশনে উনি বিভিন্ন বিষয়ে ভাষ্য দেন তার অভিজ্ঞতা থেকে, তিনি তার দৃষ্টিভঙ্গি বা মতামত তুলে ধরেন। তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় এম হুমায়ুন কবির স্যার। আমি এম হুমায়ুন কবির স্যারকে আজকে আমাদের প্রোগ্রামের শুভেচ্ছা জানাই। ধন্যবাদ, আপনাদের সবাইকেও শুভেচ্ছা। স্যার আপনাকে মার্চ ফরওয়ার্ডের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। মার্চ ফরওয়ার্ড ফ্রি কোচিং ফর বিসিএস অ্যান্ড আদার্স, আমরা স্যার চেষ্টা করি আমাদের ইয়াং জেনারেশনকে উদ্বুদ্ধ করতে, তাদের ভবিষ্যৎ কেরিয়ার জীবন সম্পর্কে একটা গাইডলাইন দেওয়া, উদ্বুদ্ধ করা অথবা তাদের একটা দৃষ্টিভঙ্গি তৈরি করা, এই সমস্ত কাজেই মার্চ ফরওয়ার্ড কাজ করে এবং এটা হচ্ছে ফ্রি অফ কস্ট অথবা খুবই মিনিমাম একটা খরচে, এটা একটা চ্যারিটি সংগঠন। আমরা স্যার আপনাকে পেয়ে খুবই ধন্য আজকে, আমরা আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই, আপনি আমাদের দাওয়াতে সাড়া দিয়েছেন, আমাদের সাথে এসেছেন। আমাদের স্যার কৃতীদের সাথে এক সন্ধ্যায় প্রতিটি প্রোগ্রামে আমরা একটা সুনির্দিষ্ট বিষয় ঠিক করি, আজকেও সেরকম একটা বিষয় ঠিক করেছি, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি এবং নতুন প্রেসিডেন্ট। আমরা সকলেই জানি মার্কিন যুক্তরাষ্ট্রে গতকাল সময়ের হিসাবে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ করেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান বিশ্বের পরাশক্তি হিসাবে, একমাত্র পরাশক্তি হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি পৃথিবীর বিভিন্ন দিকে অনেক প্রভাব বিস্তার করে। এই বিষয়ে আমরা আপনার কাছ থেকে শুনতে চাইব স্যার। ধন্যবাদ আপনাকে। আপনাদের জি, আপনি প্রশ্নটা করেন তাহলে আমি বলছি। স্যার আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, ডেমোক্রেসি হ্যাজ প্রিভেইলড, যে আমেরিকাকে, যে মার্কিন যুক্তরাষ্ট্রকে সারা বিশ্বে গণতন্ত্রের প্রচারক, ধারক, বাহক বলে মনে করা হয়, সেখানে প্রায় 200 বছর পর একজন প্রেসিডেন্টকে ইনঅগারাল সেশনে বক্তৃতা দিতে হচ্ছে ডেমোক্রেসি হ্যাজ প্রিভেইলড। এটা দিয়ে কি বোঝানো হয়েছে স্যার? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, কথাটা কালকে প্রেসিডেন্ট বাইডেন তার ক্ষমতা গ্রহণের সাথে সাথেই জাতির উদ্দেশ্যে তার যে ভাষণ, সেই ভাষণে তিনি এটা উল্লেখ করেছেন। আসলে প্রেসিডেন্ট বাইডেন যে কথাটা বলেছেন, এই কথাটা আমরা
একটা এখন শুনছি বলে আমাদের কাছে মনে হচ্ছে যে এটা কথাটা কেমন জানি বেমানান। কিন্তু আমরা যদি একটু পেছন দিকে যাই তাহলে আমরা দেখব যখন গণতন্ত্রের চর্চা শুরু হয় গ্রিক ছোট সিটি স্টেটসগুলোতে, তখনও কিন্তু এরিস্টটল বলেছিলেন যে গণতন্ত্র কিন্তু পারফেক্ট কোনো ব্যবস্থা নয়, কিন্তু এর চাইতে আর কোনো ভালো ব্যবস্থাও নাই। তো কাছেই গণতন্ত্র পারফেক্ট কোনো ব্যবস্থা তা না, এবং এটা ভালনারেবিলিটি নাই এর সেটাও নয়। অন্যান্য মানব সৃষ্ট সমস্ত প্রক্রিয়া বা ব্যবস্থার মতোই এই ব্যবস্থাটাও কিন্তু ভালো মন্দের মিশ্রণ। তবে এর অংশটা ভালো, তার কারণ হলো যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষ যারা শাসন করেন তাদের সাথে যাদেরকে শাসন করা হয় তাদের সম্পর্কটা কিন্তু একটা সোশ্যাল কন্ট্রাক্ট, এবং এই কন্ট্রাক্টটাকে, এই সোশ্যাল কন্ট্রাক্টটার ভিত্তিটাই হচ্ছে যারা শাসন করবেন তারা যাদেরকে শাসন করবেন তাদের মুক্ত মতামতের ভিত্তিতে নির্বাচিত হয়ে আসবেন, যেটাকে বলা হয় কনসেপ্ট। তো সেই প্রক্রিয়াটাই হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া। এবং দ্বিতীয় যে বিষয় গণতন্ত্রের, সেটা হচ্ছে যে পরিবর্তন যদি করতে হয় বা জনগণ যারা ভোট দিয়ে নির্বাচিত করেন তাদের মতামতটাকে সম্মান জানাতে হবে। সেটা যদিও আমার ভালো নাও লাগে তাও জানাতে হবে, ভালো লাগলে সেটাকেও জানাতে হবে। তো সেই জায়গাটায় আমার মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রে সাম্প্রতিককালে আমরা যে ঘটনা প্রবাহ যেভাবে দেখলাম, তাতে আমাদের কাছে মনে হয়েছিল যে গণতান্ত্রিক ব্যবস্থায় বড় ধরনের একটা শঙ্কা তৈরি হয়েছে। এবং আমরা দেখেছি যে গণতন্ত্রকে ব্যবহার করে বা অপব্যবহার করেই আমি বলবো যে এমন কিছু বক্তব্য, এমন কিছু প্রক্রিয়া, এমন কিছু অবস্থার সৃষ্টি করা হয়েছিল যেখানে মানুষ ভীতিকর একটা অবস্থার মধ্যে, অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছিল, এবং শেষ পর্যন্ত সংঘাতের একটা বড় ধরনের জায়গা তৈরি হয়েছিল। সেই অবস্থার প্রেক্ষাপটেই কিন্তু প্রেসিডেন্ট বাইডেন বলেছেন গতকাল যে ডেমোক্রেসি হ্যাজ প্রিভেইলড। কেন বলেছেন সেটা আমি একটু ব্যাখ্যা করি। গত ৩রা নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে 4 বছর পর পর রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির নির্বাচন হয়। প্রতি 2 বছর অন্তর অন্তর মার্কিন যুক্তরাষ্ট্রে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এর সদস্যরা যারা আছেন তারা নির্বাচিত হন, এবং সিনেট যেটা আছে, কংগ্রেসের উচ্চ কক্ষ যেটাকে আমরা বলবো, সেখানকার 100 সদস্যের 1/3 সদস্য প্রতি 2 বছর পর পর তারা নির্বাচিত হয়ে এটা বদল হতে থাকে। তো এই প্রক্রিয়াটা 4 বছর এবং 2 বছর এই সিকোয়েন্সে চলতে থাকে। এখন সেই সিকোয়েন্সের অংশ হিসেবে আমরা নভেম্বরের 3 তারিখে মার্কিন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচনটা দেখলাম। কংগ্রেসেরও নির্বাচন দেখেছি, হাউস এবং সিনেট দুটো জায়গার নির্বাচন দেখেছি। পাশাপাশি কিন্তু গভর্নরদেরও নির্বাচন হয়। তো কাজেই অন্য সেগুলো আমরা বড় একটা দেখি না। যেটা দৃশ্যমান আমাদের কাছে সেটা হচ্ছে মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচন, ভাইস প্রেসিডেন্টের নির্বাচন। এটাই কিন্তু সারা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করে, খুব সহজ কারণেই, যেটা ওবায়দ সাহেব বলছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র 1 নম্বরের অর্থনীতি এখন পৃথিবীতে। মার্কিন যুক্তরাষ্ট্র 1 নম্বর সামরিক শক্তি, এবং আমি বলবো যে কূটনৈতিক জগতেও 1 নম্বরের শক্তি যদি আমি মনে করি, একক শক্তি নয় আর এখন, কিন্তু 1 নম্বর শক্তি যদি বলেন তাহলে সেই জায়গাটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এখনো মোটামুটি তার জায়গাটা ধরে রাখতে পেরেছে। তো কাজেই এই সব কারণেই সারা পৃথিবীর মানুষের একটা মনোযোগ থাকে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ফলাফলটা কোন দিকে যাচ্ছে। আর এবার একটা বিশেষ কারণ ছিল যে এবার তো গত 4 বছরের আমরা যদি বলি টার্বুলেন্স, সেই পলিটিক্যাল, ডিপ্লোম্যাটিক, মার্কিন অবস্থানের কারণে, তো সেই জায়গাতে এই বছরের 3রা মনে করেছে যে এটা একটা মানে একটা নূতন বা একটা স্থিতিশীলতার দিকে মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে আসবে, এবং সেই সাথে সাথে সারা বিশ্ব এতে স্থিতিশীলতার একটা আবার ছোঁয়া। প্রেসিডেন্ট বাইডেন যে কারণে বলে করতে চাই, যেহেতু আমাদের তরুণ বন্ধুরা এখানে আছেন,
আগে থেকেই কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প বলছিলেন যে নির্বাচনে রিগিং হবে, নির্বাচনে কারচুপি হবে, নির্বাচন নিয়ে নানান ধরনের তিনি নানান ধরনের, এবং তার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রে এটাও বলে রাখি, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনটা কিন্তু কোনো একটা দেশের নির্বাচন নয়, এখানে 50টা রাজ্য ভিত্তিক নির্বাচন হয়। ওখানে কোনো সেন্ট্রাল নির্বাচন কমিশন, আমাদের নির্বাচন কমিশনের মতো কোনো নির্বাচন কমিশনও নাই। ওখানে রাজ্যগুলোতে নির্বাচন হয়, এক একটা রাজ্যে এক এক রকম ভাবে নির্বাচন হয়, এবং রাজ্যগুলোর সিদ্ধান্তই কংগ্রেসে এসে কংগ্রেস এটাকে এন্ডোর্স করে। এই হলো প্রক্রিয়াটা। ওখানে প্রেসিডেন্ট ট্রাম্প একদিকে নির্বাচন সম্পর্কে বিভ্রান্তি ছড়াচ্ছিলেন, দ্বিতীয় হচ্ছে তিনি বা তার রিপাবলিকান পার্টির গভর্নর তারা বিভিন্নভাবে যারা ডেমোক্রেটিক পার্টির ভোটার হতে পারেন, যেমন ধরুন কালো বর্ণের মানুষ, হিস্প্যানিকরা, অন্যান্য সংখ্যালঘুরা যারা আছে, তারা যাতে ভোটে না আসেন সেরকম ভাবে একটা আয়োজন করে রেখেছিল। এটাকে আমেরিকানরা বলে ভোটার সাপ্রেশন। সেই ধরনের কর্মকাণ্ড তিনি করেছিলেন। তাতে করে একটা ভয় ছিল যে এবারে নির্বাচনের ফলাফলটা কি হবে, এবং সেই ভয়টাকে মানুষ, মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ, তাদেরকে আমি অভিনন্দন জানাবো যে এই নির্বাচনের বা এই পরিবর্তনের সফল কারিগর যদি বলেন সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ। এই প্রেসিডেন্ট ট্রাম্প যে ধরনের ভোটারদের বা নির্বাচন নিয়ে যে ধরনের নীতি, তার পাল্টা প্রতিবাদ হিসাবে কিন্তু তারা মেসিভলি অংশগ্রহণ করে, ব্যাপকভাবে অংশগ্রহণ করে তারা এবার নির্বাচনের ফলাফল নির্ধারণ করে। এবং এখানে আরো একটা জিনিস মনে রাখা দরকার যে এইখানে কিন্তু এবার কিন্তু নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে কোভিডের একটা উপগ্রাসী ভাবার মুখে। 4 লক্ষাধিক মার্কিন নাগরিক প্রাণ হারিয়েছে। একটা দেশ যেখানে একটা মানুষ মারা গেলে তারা ব্যতিব্যস্ত হয়ে পড়ে, সেখানে কিন্তু এতগুলো মানুষ মারা গেছে। এইরকম একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যেও কিন্তু ব্যাপকভাবে জনগণ ভোট দিয়েছে, এবং এই যে এই জনগণের ভোটের অংশীদারিত্বের ফলে বা ভোটে অংশগ্রহণের ফলেই কিন্তু ভোট ওই কারচুপি করার সুযোগগুলো কিন্তু কেউ পায়নি, এবং শান্তিপূর্ণভাবেই 3রা নভেম্বর এবং তার আগে, এবং আমাদের বেশিরভাগ রাজ্যেই, প্রায় সবগুলো রাজ্যেই যারা ভোট কেন্দ্রে আসতে পারবেন না তারা আগে থেকে মেইলে ভোট দিয়ে দিতে পারে। সেটা 1 মাস আগে থেকে শুরু হয়, এবং কোনো কোনো রাজ্যে 1 মাস আগে থেকে ভোট কেন্দ্র সময় গিয়ে আপনার ইচ্ছা মতো ভোট দিয়ে আসতে পারে। এই ব্যবস্থার কারণে বিরাট জনসংখ্যা ভোটে অংশগ্রহণ করে। তো সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে রক্ষা করতে একটা রক্ষা কবচ হিসেবে কাজ করে। এরপর ধরুন কংগ্রেসের উপর আক্রমণ হয়েছে, আমরা দেখেছি 6 তারিখে, 6 জানুয়ারি কিন্তু কংগ্রেস তার যে সাংবিধানিক দায়িত্ব সেটা পালন করে প্রেসিডেন্ট বাইডেনের নির্বাচনটাকে সার্টিফাই করেছে। এবং এত কিছু প্রতিবন্ধকতার পর প্রেসিডেন্ট ট্রাম্প অসহযোগ করে তিনি ওয়াশিংটন থেকে চলে গেছেন যেদিন গতকাল, তারপরেও কিন্তু দেখেন আপনি যে কোভিড, নির্বাচনের বিভিন্ন ধরনের নেতিবাচক প্রক্রিয়া, অসহযোগিতা, তার মধ্যেও কিন্তু গতকাল শান্তিপূর্ণভাবে, আমি বলবো মোটামুটি নির্বিঘ্নে, যদিও নিরাপত্তা ব্যবস্থা বেশ শক্তিশালী ছিল, তার মধ্য দিয়ে কিন্তু ক্ষমতা হস্তান্তর হয়েছে। এই যে মানুষের অংশগ্রহণটা অর্থবহভাবে নির্বাচনী ফলাফলকে নির্ধারণ করা এবং তার একটা বাস্তবায়নের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর, গণতন্ত্রের যদি এই উপাদানগুলোকে আমরা দেখি তাহলে প্রেসিডেন্ট বাইডেন যথার্থই বলেছেন, ডেমোক্রেসি হ্যাজ প্রিভেইলড। যুক্তরাষ্ট্রে এটা বোঝায় ইনকামবেন্টের বিরুদ্ধে মানুষের রোষ আছে, এবং ইনকামবেন্ট স্বতঃস্ফূর্তভাবে ইনকামবেন্টের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে। যেটা আপনি বলেছেন ডেমোক্রেসি
প্রিভেল করার ক্ষেত্রে জনমানুষের জনগোষ্ঠীর একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। কিন্তু স্যার আমরা এটাতেও দেখেছি ভোটের ব্যবধান খুব বেশি নয়, এবং সেখানে ট্রাম্পের পক্ষেও প্রবল একটা জনমত ছিল। এবং আমরা আজকে দেখলাম বাইডেন যখন গতকাল শপথ নিচ্ছিলেন, তখনও কিন্তু বিভিন্ন রাজ্যে আপনার সশস্ত্র প্রতিবাদ বা বিক্ষোভ হয়েছে বাইডেনের ক্ষমতা গ্রহণের বিরুদ্ধে। তাহলে স্যার এখানে জনগণের অংশগ্রহণটাও কি স্যার একটু বিভ্রান্ত বা দ্বিধাগ্রস্ত, আপনার কি মনে হয়? ধন্যবাদ। আপনার প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হবে, বিষয়টা আরো একটু বোধহয় নুয়ান্সড বা আরো একটু ভেতরে গিয়ে দেখবার প্রয়োজনীয়তা আছে। আর সেটা হলো, আমি আজকেই অফিসে আমার কলিগদের সাথে বলছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রে গত 40 বছরে যে বিবর্তন হয়েছে, সেই বিবর্তনটার ফল হিসাবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে একটা বিপ্লবের জন্য তৈরি হয়েছে। এবং এই বিপ্লবটা মার্কিন যুক্তরাষ্ট্রে ভোটের মাধ্যমে হয়েছে, বা কনস্টিটিউশনাল স্ট্রাকচারটা শক্তিশালী হওয়ার কারণে এই এনার্জিটাকে, এই একটা নিয়ম তান্ত্রিকভাবে এটাকে পরিচালনা করা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র না হলে এটা কিন্তু বিপ্লব, রক্তক্ষয়ী বিপ্লবে রূপান্তরিত হতে পারে। কেন আমি কথাটা বলছি? মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি দেখেন, এই যে যারা বললেন, যারা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছে, ব্যাপক জনসংখ্যা, 70 মিলিয়ন লোক ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছে। এইরকম একটা অবস্থার মধ্যে এখন কেন এর কিন্তু একটা, এখানে 2-3টা বিষয় একসাথে এসে জড়ো হয়েছে, যেটা বাইরে থেকে আমরা দেখি। আমরা মার্কিন যুক্তরাষ্ট্র যখন বলি, তখন কিন্তু আমরা একটা স্বপ্নের কথা ভাবি, সব যেন পারফেক্ট একটা দেশের কথা ভাবি। ওখানে কোনো সমস্যা আছে এটা বাইরে থেকে আমরা কিন্তু কখনো চিন্তা করি। আমরা ভাবি যে ওই দেশের সব মানুষই সুখী। আসলে কিন্তু তা নয়। গত 40 বছরে মার্কিন সমাজে বড় ধরনের একটা পরিবর্তন হয়েছে। কি কি পরিবর্তন হয়েছে? আমি নিজে সেখানে 87 সাল থেকে কাজ করার সুযোগ হয়েছে 3বারে। আমি নিজে চোখে নিজে দেখে বুঝেছি। এবং এই যে এখন যে জায়গাটা এসছি, এই জায়গাটা কিন্তু যারা একটু পর্যবেক্ষণ করেন, ভেতর দিক থেকে দেখেন, তাদের কাছে খুব অপ্রত্যাশিত নয়। কারণ বিষয়গুলো কি আমি একটু বোঝাই। প্রথম বিষয় হচ্ছে, আমরা সবাই জানি মার্কিন যুক্তরাষ্ট্র আজকে যেটাকে আমরা বিশ্বায়ন প্রক্রিয়ার কথা বলছি, এই বিশ্বায়ন প্রক্রিয়া আপনি পুরোধা বলতে পারেন। তারাই কিন্তু বিশ্বায়ন প্রক্রিয়া। এবং আমার মনে আছে, আমি যখন 80-র দশকের শেষে বা 90-র দশকের প্রথমে নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরের নিচের তলায় লাইব্রেরিতে বসে কাজ করছিলাম, তখন আমি দেখেছি বহু লেখা ওখানে বলা আছে, বা বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো বলতো, আসলে তো গ্লোবালাইজেশন কিছু না, এটা আমেরিকানাইজেশনের আর একটা ফর্ম। হয়তো তাদের এটা যুক্তিসঙ্গত কারণও ছিল, কারণ ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে গ্লোবালাইজেশন বা পুঁজির বিশ্বায়ন ওটা মার্কিন যুক্তরাষ্ট্রই করতে পারতো, আর কারো কাছে তো সেই সক্ষমতা ছিল না। তো সেই জায়গা থেকে আমি এবার আসছি 1980 সালে থ্যাচার এবং রেগান আমেরিকাতে, থ্যাচার ইউকেতে। এই দুইজন মানুষ যখন ক্ষমতায় আসলেন, তখন তারা এসে একটা বড় ধরনের অর্থনৈতিক পরিবর্তন ঘটালেন। অর্থনৈতিক পরিবর্তনটা কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পশ্চিমা জগৎ, রাষ্ট্র মানুষের মোটামুটি ভাবে একটা সেফটি নেটের মধ্যে মানুষকে রেখেছে। এই দুইজন নব্য অর্থনৈতিক তাত্ত্ব নিয়ে এসে তারা বললেন, রাষ্ট্র এই কাজ করতে পারবে না, আমরা রাষ্ট্র এই সেফটি নেটটাকে তুলে নিচ্ছি। মানুষ, ব্যক্তি তার নিজের ভাগ্য তৈরি করুক, এবং তার জন্য আমরা খোলামেলা ব্যবস্থা করে দিচ্ছি। আপনি যোগ্যতা বেশি থাকলে আপনি ভালো অর্জন করবেন, কম থাকলে কম করবেন। এবং সেটাকে নিউ লিবারাল ইকোনমি বলে আমরা বলছি না। আপাত দৃষ্টিতে সকলের কাছে মনে হয়েছে যে ঠিক আছে, বিশেষ করে যাদের যোগ্যতা ভালো, যারা লেখাপড়া জানতো, যাদের সক্ষমতা বেশি, খোলা বাজারে বেশ ভালো করতে থাকে। আসেন, যারা ভালো করলো না তারা কোথায় গেল?
আগে তো পড়া শিখেছিল, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কথাই যদি বলি, কারখানায় কাজ করে খেতে পারতো। তারা তাদের স্থানীয়ভাবে যে শিল্প তারা আমেরিকান ড্রিম বলে যেটাকে বলি, মধ্যবিত্ত এখন যে অবস্থাটার মধ্যে আসলো, তাদের জন্য কিন্তু বিষয়টা এখন আস্তে আস্তে তাদের ওই ড্রিমটা তাদের কাছ থেকে দূরে সরে যেতে থাকলো। কারণ রাষ্ট্র এখন নাই, আমি আমার মতো চলতে হবে, এটাই কিন্তু নয়া অর্থনীতির তত্ত্বটা ছিল। এবার এই নয়া অর্থনীতিতে কিন্তু প্রথম মানুষ রাষ্ট্রের বাইরে গিয়ে নিজে জীবনের জটিলতাগুলো ফেস করা শুরু করলো। ফার্স্ট শক। এবার সেকেন্ড শক আসলো প্রেসিডেন্ট ক্লিন্টন যখন ক্ষমতায়, তখন এখন সুযোগ বাড়াতে হবে, মানুষের জীবনযাত্রা ভোগের জন্য জিনিস তৈরি করতে হবে। এবং তখন ন্যাফটা চুক্তি হলো 1992 সালে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা মিলে একটা ফ্রি ট্রেড জোন করল। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইন্ডাস্ট্রিয়াল হার্টল্যান্ড বা ম্যানুফ্যাকচারিং হার্টল্যান্ডটা ছিল, পেনসিলভেনিয়া, উইসকনসিন, ওহাইও, মিশিগান, এই এলাকার যারা ম্যানুফ্যাকচারিং ইউনিটস, ধরেন যেমন গাড়ি তৈরির কারখানা, ফ্রিজ তৈরির কারখানা, বড় বড় ম্যানুফ্যাকচারিং সেক্টর যারা ছিল, ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিগুলো ছিল, তারা মেক্সিকোর দিকে চলে গেল। কারণ ওখানে শ্রমিকের কম মজুরি, তাতে তাদের লাভ বেশি হয়, তারা ওখানে চলে গেল। এখন প্রশ্ন আসছে, ইন্ডাস্ট্রি চলে গেল, মানুষগুলো কই গেল? মানুষগুলো তো যায়নি, মানুষগুলো তো যেখানে ছিল সেখানেই আছে। অবস্থাটা কি দাঁড়ালো? একটা বেকারত্বের একটা স্রোত নূতন করে তৈরি হলো। এবং এখানে বলে রাখা ভালো, এই বেকারদের বেশিরভাগই কিন্তু হলো সাদা চামড়ার মানুষ। কালোরা আগে থেকেই বঞ্চিত হয়ে আছে, তাদের বঞ্চনাটা খুব শোনা যায় না। এই নেই আমরা যে কালো বর্ণের মানুষরা যারা সংখ্যালঘিষ্ঠ, তারা এরকমই থাকে। কিন্তু সংখ্যাগরিষ্ঠরা যে অনিশ্চয়তা, বঞ্চনায় ভুগতে পারে, এটা কিন্তু মাথায় আসে। ফলে বড় আস্তে আস্তে কিন্তু একটা সাদা চামড়ার মানুষদের মধ্যে একটা বড় সংখ্যাগরিষ্ঠ মানুষ বঞ্চনার বোধাক্রান্ত হলো। আমি তৃতীয় স্টেজে আসলাম 2001 সাল। মার্কিন যুক্তরাষ্ট্র, চীন ডাব্লিউটির সদস্যপদ অর্জন করল। চীনারা সস্তায় জিনিস রপ্তানি করতে থাকলো মার্কিন যুক্তরাষ্ট্রে। মানুষজন সস্তায় জিনিস পাওয়া যায়, ভালোই তো। কিন্তু এটার কনসিকোয়েন্সটা কি হলো? মার্কিন যুক্তরাষ্ট্রে যেসব ম্যানুফ্যাকচারিং সেক্টরগুলো ছিল, অনেকগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেল। কারণ কম্পিটিশনে চীনার সস্তা মালের সামনে তারা তাদের উৎপাদিত পণ্য কিন্তু আর বিক্রি করতে পারছে না। ফলে একটা ধাক্কা খেয়ে গেল, অনেক ছোট ছোট কারখানা বন্ধ হয়ে গেল। আর যাদের ক্ষমতা আছে তারা তাদের ইউনিটগুলোকে চীনে গেল। যেমন আজকে অ্যাপল যদি বলে না, অ্যাপল কিন্তু আর আমেরিকাতে তৈরি করে না, এটা তৈরি হয় চীনে। এবং অনেক ইলেকট্রনিক্স আইটেম। ফলে যেটা হলো যে নতুন যে ইন্ডাস্ট্রি, নতুন যে টেকনোলজি বেজ ইন্ডাস্ট্রি তৈরি হলো, এগুলো চীনের দিকে চলে। মধ্য আমেরিকাতে একটা বিরাট জনগোষ্ঠী অর্থনৈতিক বঞ্চনা। এই মানুষগুলো 2008 সালে প্রেসিডেন্ট ওবামাকে ভোট দিল। ওবামা পরিবর্তনের কথা বলে আসছেন, ওবামা পরিবর্তন করবেন, আমাদের ভাগ্য পরিবর্তিত হবে। প্রেসিডেন্ট ওবামা বিভিন্ন ধরনের কারণে, তার নিজস্ব কিছু অসুবিধা, কাঠামোগত অসুবিধার কারণে তিনি তাদের প্রত্যাশাটা পূরণ করতে পারলেন। এবার তারা সেই জনগোষ্ঠীটাই, হোয়াইট জনগোষ্ঠী যারা 68% ভোট দিয়েছিল সাদা চামড়া মানুষরা ওবামাকে, সেই জনগোষ্ঠীটা এবার বলল ওদের দিয়ে হচ্ছে না, এবার আমরা অন্য লোক চাই, আমাদের লোক চাই। প্রেসিডেন্ট ট্রাম্প ওখানে এসে হাজির হলেন। সেটাই সেই ট্রাম্প কিন্তু আজকে আমরা দেখছি। সেই লোকগুলাই কিন্তু এখন আবারও ট্রাম্পের পেছনে হাজির। অর্থনৈতিক এবং ট্রাম্পের আমলে সেটা রাজনৈতিক বিভাজনের রূপ নিল, তারই প্রতিফলনটা কিন্তু আমরা। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্রের এখনকার অবস্থাটা বুঝতে গেলে এর ভেতরে কি হচ্ছে সেই জিনিসটা আমার মনে হয়, তাইলে আমরা একটা বস্তুনিষ্ঠ মূল্যায়ন করতে পারব। এবং এই কারণেই
প্রেসিডেন্ট বাইডেন ক্ষমতা গ্রহণের আগে থেকেই কিন্তু তিনি কাজ করতে চায় এবং তিনি বড় বড় অর্থনৈতিক পরিকল্পনার কথা বলছেন। তার কারণ হলো এই মানুষগুলোর যদি যদি আপনি ভাগ্য পরিবর্তন না করতে পারেন, মুখে আমরা যত ঐক্যের কথা বলি তাতে কোনো কাজে আসবে না। তাদের জন্য আয় রোজগারের ব্যবস্থা করতে হবে। তারা যেই বঞ্চনার শিকার বা বঞ্চনার বোধটা এখন তাদের মধ্যে লালিত হচ্ছে, সেটাকে দূরীভূত করতে হবে থ্রু পলিসি, থ্রু অ্যাকশনস, থ্রু ডেলিভারিং সার্ভিসেস টু দিস গ্রুপ অফ পিপল। কারণ এই গ্রুপটা কিন্তু আমেরিকাকে ড্রিমল্যান্ড হিসেবেই ভেবেছে। তাদের স্বপ্ন হারা হয়েছে এখন। এখন তারা স্বপ্ন খুঁজছে। এখন তাদের স্বপ্নটাকে নতুন করে বিন্যাস করতে হবে। প্রেসিডেন্ট বাইডেনের উপর সেই কাজটাই পড়েছে এবং আমার মনে হয় এটা অত্যন্ত একটা বড় গুরুদায়ী। বাইডেন এটা কিভাবে করবেন সেটা তার যোগ্যতা, তার সক্ষমতার উপর নির্ভর করে। মানে স্যার অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা মানে আমি অন্তত অনেকদিন পর একটা জবাব পেলাম, যেটা আমার মনে হয় যে এটা এই যে ট্রাম্পের পক্ষে এত জনমত, যে ট্রাম্পকে সম্পর্কে ওয়াশিংটন পোস্টে বিভিন্ন পত্রপত্রিকায় রিপোর্ট এসেছে, যিনি প্রতিদিন এভারেজে 21টা মিথ্যা তথ্য দিয়েছেন অথবা বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন তার জাতিকে, এবং যিনি প্রকাশ্য আলাপ আলোচনায় এত অসংযত, তার ব্যাপারে অনেক ধরনের মুখরোচক গল্প, অনেকে তাকে এন্টারটেইনিং পার্সন বলে, এত কিছু পরেও তার পক্ষে এত জনস্রোত, তার পক্ষে ভোট, তার পক্ষে মানুষের রাস্তায় নামা, এটা নিয়ে স্যার আমি নিজে অনেক ভাবতেছিলাম মানে বিষয়টা আসলে কি। এখন আমার মনে হয় আপনি যেটা বললেন যে 3টা শকের প্রেক্ষাপটে চিন্তা করা, সেক্ষেত্রে এটা খুব বেশি এটা কিছুটা অনিবার্যই ছিল বলা যায়। এবং স্যার আমি স্যারের কাছ থেকে নেক্সট প্রশ্নে যাওয়ার আগে আমাদের বন্ধুরা যারা শুনছেন, মার্চ ফরওয়ার্ডের সদস্যবৃন্দ, আমি তাদের সবাইকে বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা। আমাদের আজকের সম্মানিত অতিথি এম হুমায়ুন কবির স্যার, তিনি যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় বাংলাদেশের অ্যাম্বাসেডর ছিলেন এবং উনি স্যার তো বলেছেন 87 সাল থেকে উনি দফায় দফায় সেখানে কাজ করেছেন বিভিন্ন ভূমিকায়। সুতরাং স্যার এই ব্যাপারে এই সমাজকে, মার্কিন যুক্তরাষ্ট্রের সমাজকে অনেক ভালো জানেন, অনেক ভালো করে স্যারের যাচাই করার সুযোগ পেয়েছে, এবং স্যার যেহেতু একজন রিসার্চার এই ফিল্ডে, তো এই আলোচনাটা অনেক গুরুত্বপূর্ণ। আমি আপনাদের সবাইকে বলবো আপনারা নিজেদের টাইম লাইনে আলোচনাটা শেয়ার করবেন পরবর্তীতে, যাতে আপনারা এটা শুনতে পারেন। পাশাপাশি আপনারা যাদের শোনা দরকার তাদেরকে একটু মেনশন করবেন। আর এই প্রোগ্রাম আজকে শেষ হয়ে যাওয়ার পরেও আমাদের পেজে এবং মার্চ ফরওয়ার্ডের ইউটিউব চ্যানেলে এই আলোচনাটা সংরক্ষণ করা থাকবে, সেখান থেকে আপনারা শুনে নিতে পারবেন। অনেকে আমাকে ইনবক্স করেছেন কালকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কারণে কেউ কেউ শুনতে পারবেন না, আমি তাদের জন্যও বলছি এটা যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলে থাকবে আপনারা শুনতে পারবেন। আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি, নতুন প্রেসিডেন্ট, এই যেই প্রেক্ষাপটে আজকে কথা হচ্ছে, আপনারা আপনাদের প্রশ্নগুলো কমেন্ট বক্সে দিতে পারেন। সময় সুযোগ হলে সেখান থেকে বাছাই করা অংশগুলোর উত্তর আমরা আমাদের অতিথির কাছ থেকে পাওয়ার চেষ্টা করব। আমি এখন এই পর্যায়ে আমাদের সম্মানিত অতিথির কাছে জানতে চাই, স্যার আপনি যে বললেন 3টা শখ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইদানিংকালের যে সমাজের বিভিন্ন ধরনের চাহিদা, তাদের স্বপ্নভঙ্গ, এই সব কিছু মিলিয়ে আজকের যে ক্ষমতার ট্রানজিশন নিয়ে যে একটা অচল অবস্থা বা বিশৃঙ্খলা, বা যেটা ক্যাপিটাল হিলে মানুষের মৃত্যু, সব কিছু মিলিয়ে যে একটা অবস্থা তৈরি হলো, এটার প্রেক্ষিতেই কি জো বাইডেন তার ইনগুরাল স্পিচে এটা বলেছেন তারা ইন্টারনাল টেররদের বিরুদ্ধে লড়বেন, তারা হোয়াইট সুপ্রিমেসির বিরুদ্ধে লড়বেন। এই কথাগুলো কি, এই বিষয়গুলো কি ইঙ্গিত করে বলা হয়েছে স্যার? জি, ধন্যবাদ আপনাকে। আপনি একটা সঠিক প্রশ্ন করেছেন, বিষয়টাকে সামনে নিয়ে এসেছেন। ধন্যবাদ। প্রেসিডেন্ট
দুই ধরনের রাজনীতি মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা দেখেছি সাম্প্রতিক। একটা ডেমোক্রেটিক পার্টির রাজনীতি যদি দেখি, তাহলে আমরা দেখেছি ডেমোক্রেটিক পার্টির রাজনীতিটা হচ্ছে সাদা চামড়ার কিছু মানুষ, তার মধ্যে মহিলারা বিশেষ করে, যারা বলতে পারেন যে অনেক বেশি সংসার কেন্দ্রিক, তাদের জীবন কেন্দ্রিক, তাদেরকে নিয়ে তাদের কাছে তারা তাদের আবেদনটাকে বাড়াতে চান। মাইনরিটিজ গ্রুপগুলো যারা আছে তাদের কাছে তারা আবেদনটা বাড়াতে চান, তরুণ প্রজন্মের কাছে তাদের আবেদনটা বাড়াতে চান। তো কাজে ডেমোক্রেটিক পার্টির এই কোয়ালিশনটা কিন্তু গত 2 দশক ধরেই বা 2 দশকের বেশি সময় ধরে এই কোয়ালিশনটাই তৈরি হয়েছে। কারণ ওদের ডেমোক্রেটদের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে লিবারাল, তারা অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থায় বিশ্বাস করেন। যেমন আপনি যদি প্রেসিডেন্ট বাইডেনের মন্ত্রিসভার দিকে লক্ষ্য করেন, তাহলে দেখবেন ভাইস প্রেসিডেন্ট মহিলা, তার মন্ত্রিসভার সদস্য অনেকেই মহিলা, কেউ কেউ সমকামীও আছে এবং এটাকেও তারা কিন্তু এবং বিভিন্ন ধরনের মতবাদ, জীবনবোধ, বর্ণ, গোত্র, এদেরকে নিয়ে কিন্তু এই ক্যাবিনেটটা সাজিয়েছে এবং তারা বলছে যে দিস ইজ দ্য নিউ আমেরিকা। এটাই হচ্ছে এখনকার বা ভবিষ্যতের মার্কিন যুক্তরাষ্ট্র। অর্থাৎ ডেমোক্রেটিক পার্টি মাল্টি কালচারাল একটা ফ্রেম তৈরি করার জন্য তারা অনেকদিন ধরেই সচেষ্ট এবং সেইভাবে সেই লক্ষ্যকে সামনে রেখেই তারা তাদের রাজনৈতিক বক্তব্য বলেন, রাজনীতি বলেন, এটাকে সাজাবার চেষ্টা করছে। এটা হলো একটা বিষয়। প্রেসিডেন্ট ট্রাম্প অন দ্য আদার হ্যান্ড, তিনি মাল্টি কালচারাল পোলের এগেনস্টে গিয়ে তিনি মনোকালচারাল একটা স্ট্রিম ডেভেলপ করার চেষ্টা করেছেন এবং সেই স্ট্রিমটা হচ্ছে বেসড অন হোয়াইট অনলি পলিটিক্স। এবং সেই হোয়াইট অনলি হতে গিয়ে যখনই তিনি সাদা চামড়ার মানুষরা বুঝতে পেরেছে, তাদের একটা অংশ বিশেষ করে, যে প্রেসিডেন্ট ট্রাম্প তাদের প্রতি দুর্বল বা তাদের উপর ভরসা করছে, তখনই কিন্তু সাদা চামড়ায় কিছু সংখ্যক লোক যারা এখনো বিশ্বাস করে যে মার্কিন যুক্তরাষ্ট্র সাদা মানুষের দেশ হওয়া উচিত, এখানে অন্য বর্ণের লোকদের থাকার, এবং ওরা কিন্তু ক্রিমিনালিটির কথাও বলে যে জুডো ক্রিশ্চিয়ান ধর্মে যারা বিশ্বাস করে তারা থাকবে এবং সাদা চামড়া হতে হবে, তবেই তিনি যেখানকার মানুষই হন তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এর বাইরে অন্য ধর্ম বলেন, অন্য বর্ণ বলেন, অন্য বিশ্বাস বলেন, তাদের জায়গা নেই। প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু সেই ধারাটা রিপাবলিকান পার্টির মধ্যে ছিল আগে, তারা এটা বলতো না, কিন্তু তারা মনে মনে বা ভেতর ভেতর এই কাজটা করতো। প্রেসিডেন্ট ট্রাম্প এসে প্রকাশ্যে এই কথাটা বলার পরে যারা ফ্রিঞ্জে ছিল, যেসব সাদার হোয়াইট সুপ্রিমেসিস্ট যাদেরকে বলা, তারা কিন্তু আস্তে আস্তে তাদের মুখোশ খুলে সামনে চলে এসছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প আকারে ইঙ্গিতে কখনো কখনো প্রকাশ্যেই তাদেরকে সমর্থন করেছেন, উস্কানিও দিয়েছেন। তিনি, আপনারা জানেন বোধহয়, বিতর্ক যখন হয়, প্রেসিডেন্সিয়াল বিতর্ক, এখন তিনি প্রাউড বয়েজ বলে একটা গ্রুপ আছে, হোয়াইট সুপ্রিমেসিস্ট, তাদেরকে তিনি বলছেন স্ট্যান্ড ব্যাক অ্যান্ড স্ট্যান্ড বাই। এটা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। তাদেরকে তিনি বলছেন, অর্থাৎ তিনি পরিষ্কার বলছেন যে তোমরা স্ট্যান্ড ব্যাক করো। কারণ আপনারা মনে করতে পারবেন গত অগাস্ট মাসে যখন ব্ল্যাক লাইফ ম্যাটার্স এটা নিয়ে কালো এবং অন্যান্য সংখ্যালঘিষ্ঠ মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন শহরে আন্দোলন করছিলেন, তখন প্রেসিডেন্ট ট্রাম্পের অনুসারীরা কিন্তু পোর্টল্যান্ড, অরিগনের পোর্টল্যান্ড এবং লস অ্যাঞ্জেলেসে, মিনেসোটাতে কিছু কিছু জায়গায় হোয়াইট সুপ্রিমেসিস্টরা কিন্তু রাস্তায় বেরিয়ে মিছিল করেছে এবং তারা ভয়ও দেখিয়েছে। মিশিগানের গভর্নরের অফিসে ঢুকে অস্ত্র নিয়ে তারা ঢুকে গভর্নরকে ভয় দেখিয়েছে প্রকাশ্যে। কাজে এই যে যারা এই কাজগুলো করছিল, প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু তাদেরকে উস্কানি দিচ্ছিলেন এবং তখন তিনি নির্বাচনের বিতর্কে আছেন, যখন প্রেসিডেন্ট ট্রাম্প তাকে চ্যালেঞ্জ করলেন, প্রেসিডেন্ট বাইডেন তাকে চ্যালেঞ্জ করলেন, তখন কিন্তু বলেছেন যে স্ট্যান্ড ব্যাক অ্যান্ড স্ট্যান্ড বাই।
অর্থাৎ প্রাউড বয়েস, যারা হচ্ছে হোয়াইট সুপ্রিমেসিস্ট। তো প্রেসিডেন্ট ট্রাম্প এই সুরসুরিটা, এই উস্কানিটা হোয়াইটদেরকে দিয়েছেন, এবং এর অ্যাডভান্টেজটা নিয়েছে কিন্তু হোয়াইট এক্সট্রিমিস্টরা। সেটা হোয়াইট সুপ্রিমেসিস্ট বলেন, হোয়াইট এক্সট্রিমিস্ট বলেন, এবং তারাই কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প যখন বলছেন যে 6 জানুয়ারি তোমরা ওয়াশিংটনে আসো, এবং তিনি যখন বলছেন যে আমরা উইল গো টু দ্য আদার সাইড, তারা সত্যি সত্যি বিশ্বাস করেছে, এবং করে গিয়ে কিন্তু তারা কংগ্রেস আক্রমণ করে। সেই কারণেই আজকে, এবং এতে করে কংগ্রেস আক্রমণটা যে তার বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, বড় ভুল হয়েছে, এবং আমার বিবেচনায় তার রাজনৈতিক লেগাসি যেটা এখন, সেটা এই নেতিবাচক কংগ্রেস আক্রমণ বা ইনসারেকশন যারা বলছে তার দ্বারা চিহ্নিত হয়ে থাকে। প্রেসিডেন্ট ট্রাম্প সব খারাপ কাজ করেছেন তা নয়, কিন্তু কিছু ভালো কাজও আছে, কিন্তু বেশি অনেকগুলো খারাপ কাজও করেছে। কিন্তু সবচেয়ে খারাপ কাজটা যিনি করে গেছেন, এখন তার প্রশাসন ভবিষ্যতে চিহ্নিত হবে ইনসারেকশন প্রমোট করার জন্য, এবং সেই জায়গাটায় আপনাকে বুঝতে হবে। এবং এখন কিন্তু আপনি যদি লক্ষ্য করেন, এর কুফলটা রিপাবলিকান পার্টির উপর গিয়ে পড়েছে। রিপাবলিকান পার্টি আগে সুপ্তভাবেই কাজটা করত, এখন প্রেসিডেন্ট ট্রাম্প এসে এই হোয়াইট সুপ্রিমেসিস্টদেরকে রিপাবলিকান পার্টির ঘাড়ে তুলে দিয়েছে। এখন কিন্তু রিপাবলিকান পার্টি বেকায়দায় পড়েছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের শান্তিপূর্ণ মানুষ, তারা সাধারণ নাগরিকরা এই হিংসাকে সমর্থন করেন না, তারা এটাকে পছন্দ করে। এবং বিশেষ করে নারী সমাজ যারা, সেটা সাদা চামড়া হোক কি কালো হোক, কেউ এটা পছন্দ করে। তো এই জায়গাতে কিন্তু একটা বড় ধরনের সমস্যা এখন তৈরি হয়েছে। এবং আপনি যেটা বলছিলেন যে প্রেসিডেন্ট বাইডেনকে এই জন্যই বলতে হয়েছে যে হোয়াইট সুপ্রিমেসিস্ট, পলিটিক্যাল এক্সট্রিমিস্ট, এবং ওরা তাদের জন্য কোনো জায়গা এখানে নাই, এবং আই উইল ফাইট এগেইনস্ট দেম, মানে তিনি তাদের বিরুদ্ধে বলতে হয়েছে। এই কারণে তিনি তাদেরকে একটা শক্ত মেসেজ দিচ্ছেন যে তোমরা যদি এখন আসো তাহলে আইন, ল উইল টেক ইটস ওন কোর্স। এবং সেটা কিন্তু ইতিমধ্যে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। কংগ্রেসে আক্রমণের পর এখন পর্যন্ত 100-রও বেশি মানুষকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে, এবং তার মধ্যে কিন্তু অনেক সেনাবাহিনীর প্রাক্তন লোক, বিভিন্ন স্টেটের কংগ্রেসম্যান যারা আছেন তারা, এবং অন্যান্য যারা সমাজের সাব্যস্তের মানুষ বলে আমরা বলি, তাদের অনেকেই কিন্তু এই বিপদের মধ্যে এখন পড়েছে। তো কাজেই প্রেসিডেন্ট ট্রাম্পের কুৎসিত রাজনীতিটা, মার্কিন যুক্তরাষ্ট্রের কুৎসিত যে চেহারা, আমরা সকলে মানুষ মনে রাখবেন, হিউম্যান বিইং কিন্তু আমরা রেশনাল এনিম্যাল, আমাদের মধ্যে এনিম্যালিটি কিন্তু আছে। প্রেসিডেন্ট ট্রাম্প এই এনিম্যাল ইনস্টিংক্টটাকে উস্কে দিয়েছে, আমরা সেই চেহারাটাই এখন দেখছি। প্রেসিডেন্ট বাইডেন রেশনালিটিকে ফেরত আনতে চাচ্ছে, কাজে এখন এই এনিম্যালিটিকে আবার খাঁচায় ভরতে হবে, যাতে রেশনালিটি ডমিনেট করতে পারে, আমরা আবার শান্তিপূর্ণভাবে আমাদের জীবন নির্বাহ করতে পারি। স্যার, এই জায়গায় আমরা যে গণমাধ্যমে একটা শব্দ দেখেছি, ট্রাম্পিজম, আপনি যদিও আলোচনা করছিলেন এই বিষয়টা, ট্রাম্পিজমের যে একটা টার্ম আমরা শুনছিলাম ইতোমধ্যে, বা যেগুলোকে আপনি চাঙ্গা করে দিয়েছে, হোয়াইটদেরকে উনি উস্কে দিয়েছেন, বা সমাজে এক ধরনের এই, এটা কি বলবো, এটা বিভেদ তৈরি হয়েছে। অনেকে তাকে বলতে চান উনি বাইরের বিশ্বে কোনো যুদ্ধ তৈরি করেননি, অনেকে এটা বলে তার পক্ষে একটা যুক্তি দিতে চান। আবার পাল্টা যুক্তিও আছে, উনি হয়তো বাইরের যুদ্ধের ফ্রন্ট খুলেননি, কিন্তু উনি ইন্টারনালি দেশের মধ্যে ঘরে ঘরে মানুষের যুদ্ধ বিবাদের সৃষ্টি করে দিয়েছেন। এবং এই পর্যায়ে, এবং আপনি নিজেও বলছেন যে হোয়াইটরাও একসময় শকড হলো এবং তারাও নিজেদের অবস্থান নিয়ে শঙ্কিত। এই অবস্থায় ট্রাম্পের মতো একজন নেতার উত্থান এবং ট্রাম্পিজম, এই শব্দগুলোর ব্যবহার, এটা কি আসলে স্যার কোনো ভবিষ্যৎ আছে? আপনার কি মনে হয়? কারণ ট্রাম্প ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন প্যাট্রিয়টিক পার্টি, এরকম একটা পার্টি গ্রহণ করে আবার মানুষকে ঐক্যবদ্ধ করবেন। আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রে 100 বছর ধরে 2 পার্টি ডেমোক্রেটিক সিস্টেম দেখে এসেছি আমরা, এটাই তাদের ট্র্যাডিশন। এক্ষেত্রে তৃতীয় পার্টির উত্থানের কোনো সম্ভাবনা আছে কিনা, বা আপনি যেটা বললেন যে মানুষ ট্রাম্পকে ভবিষ্যতে কিভাবে মূল্যায়ন করতে পারে, বা এই রিজিমটাকে, কেউ কে এটাকে ট্রাম্প এরা বলেছেন, এ বিষয়ে স্যার একটু যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। কয়েকটা বিষয় আপনি তুলে আনলেন। একটা হচ্ছে ট্রাম্পিজম থাকবে কিনা, দ্বিতীয় হচ্ছে যে তিনি বাইরে পৃথিবীতে যুদ্ধ লাগাননি, তার জবাবটা খানিকটা আপনি দিচ্ছেন। আর এই দুটি মূলত প্রশ্ন। তো আমি জবাব যদি দিই তাহলে বলবো
যে মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প না হলেও এই যে রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক বিভাজনটা হয়েছিল, সেটা কোনো না কোনো একটা সময়তে কিন্তু বাইরে প্রকাশ পেত। সেটা রিপাবলিকান পার্টি, ট্রাম্প না হলেও রিপাবলিকান পার্টিও কিন্তু আস্তে আস্তে সেদিকে যেতে পারত। কাজেই রাজনীতি হচ্ছে একটা সুপার স্ট্রাকচার। বেসিক স্ট্রাকচারে প্রবলেম থাকলে সুপার স্ট্রাকচার এফেক্টেড হবে, এটা ধরে নিতে হবে। কথাটা যদিও একটু মার্ক্সীয় কথা শোনায়, কিন্তু এটা বাস্তব। এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসন সবটা পারবে কিনা জানি, কিন্তু বাইডেন প্রশাসন যদি এই ক্ষতগুলোকে আপনি সংশোধন না করতে পারেন, তাহলে কিন্তু এই সমস্যাটা বাড়তে থাকে। এবং এটার আরেকটু যদি আমি যোগ করি, এই যে যাদের কথা বলছেন, এই মানুষগুলো কিন্তু কোনো প্রতিষ্ঠানের উপর কোনো বিশ্বাস নাই, এবং বিশ্বাস নাই বলেই তারা মিথ্যে কথা বিশ্বাস করে। তারা নর্মাল মিডিয়াকে মনে করেন এরা মিথ্যে কথা বলছে, সরকার যা বলছে তা মিথ্যে কথা বলছে। তো কাজেই প্রতিষ্ঠানের উপর বিশ্বাস তাদের নষ্ট হয়ে গেছে। কাজেই প্রতিষ্ঠানের সাথে তাদের আবার আপনি কানেক্ট করতে হবে, এবং সেটা করতে হলে ট্রাস্ট, একটা আবার নতুন করে ট্রাস্ট তৈরি করতে হবে। তাদের যা চাহিদা, যেমন তারা বঞ্চনায় ভুগছে, তারা হিউমিলেশনে ভুগছে। এবং এটা আমি ট্রাম্পের নির্বাচনের আগের কথা বলছি। তখন যখন প্রথম আমি দেখলাম যে মিশিগানে AFL-CIO, এটা ডেমোক্রেটিক পার্টির আউটফিট, এর সাথে কাজ করে, AFL-CIO লোক ট্রাম্পের মিটিং এ যাচ্ছে, তখন কিন্তু সিগন্যালটা পাওয়া গেছে কি হচ্ছে। কারণ এই ইউনিয়নগুলো, অর্থাৎ বড় বড় এই যে আপনি মোটর ফ্যাক্টরি, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের যত বড় ইন্ডাস্ট্রি আছে, এখানে সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে তাদের ইউনিয়ন নেগোশিয়েট করে লেবারদের পক্ষে উইথ দ্য ম্যানেজমেন্ট। সেই ইউনিয়নকে ডেমোক্রেটিক পার্টি, এই ইউনিয়নগুলো শুরু করেছিল ডেমোক্রেটিক পার্টি সেই 50-এর দশকে। এটা তাদের ভিত্তি হিসাবে, শক্ত ভিত্তি হিসাবে গত 40 বছর বা 50 বছর কাজ করেছে। এটা ব্রেকডাউন হয়ে গেছে। তার কারণ হচ্ছে ইউনিয়নরাও আর ধরে রাখতে পারছে না এই অর্থনৈতিক চাপের মধ্যে, তারাও আর সেই জায়গায় তাদের অবস্থানটাকে ধরে রাখতে পারে। এখন আপনি যে জায়গাটায় আসছিলাম, যে এখন এই জায়গাতে আপনি অর্থনীতিটাও পরিবর্তন হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এখন তো আর মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি, ফর এক্সাম্পল আমি যদি বলি, আপনি এখন গাড়ি বানাবেন, আপনি এখন ফ্রিজ বানাবেন, আপনি এখন টেলিভিশন বানাবেন, আপনি পারবেন না বানাতে। তার কারণ হলো লেবার কস্ট মার্কিন যুক্তরাষ্ট্রে যা, তা দিয়ে কখনোই এটা বানানো সম্ভব না। অন্যদিকে যদি যান, এখন যে টেকনোলজি ভিত্তিক যেগুলি হচ্ছে, সেই টেকনোলজি ভিত্তিক ইন্ডাস্ট্রিগুলোতে তো হাই স্কিল ম্যান পাওয়ার দরকার। তো কাজেই এই যে লোকগুলা যারা একবার ডিসকানেক্টেড হয়ে গেছে, তাদেরকে যদি আপনি কানেক্ট করতে হয়, তাহলে তাদের ট্রাস্টটা প্রথমে তৈরি করতে হবে। দ্বিতীয় হচ্ছে তাদেরকে কানেকশনে আনতে হবে, এবং সেটা আনতে গেলে তাদেরকে আপনি যদি এমপ্লয়ও করতে চান, আপনি কিভাবে এমপ্লয় করবেন? একটা কি বলে, ফোর্ড কারখানার লোক, সে কিভাবে টেসলাতে কাজ করবে? সে, কারণ টেসলা তো ইলেকট্রিক গাড়ি, ওটা তো পিস্টনের গাড়ি না। তো কাজে এখন সেই জায়গায় তাদেরকে রিস্কিল করতে হবে, রিট্রেন করতে হবে, টেকনোলজির সাথে পরিচিত করাতে হবে। তো ম্যাসিভ ইকোনমিক রিস্ট্রাকচার দরকার হবে, এবং সেই কাজগুলো যদি করতে পারেন, তবে আশা তাদের মধ্যে ফেরত আসবে, হোপ আসবে। হোপ যখন আসবে, তখন তারা সমাজের সাথে কানেক্টেড হওয়ার চিন্তা করবে। কাজে এই জায়গাগুলোতে আপনার মানে একটা বড় ধরনের, আমি যে প্রথমে বলছিলাম, যেটা যদি অন্য দেশ হতো তাহলে বিপ্লব হতো, একটা সশস্ত্র বিপ্লব হয়ে যেত। মার্কিন যুক্তরাষ্ট্রে গণতান্ত্রিক কাঠামোটা আছে বলে সেই গণতান্ত্রিক কাঠামোর মধ্যে দিয়ে এই পরিবর্তনটা হয়। প্রেসিডেন্ট বাইডেনের জন্য তিনি পারবেন কিনা আমি জানি, বা 4 বছর এটা হবে কিনা তাও জানি, কিন্তু এই প্রক্রিয়াটা শুরু করতে হবে, এবং এই শুরু করা কাজটা কিন্তু কঠিন। এবং প্রেসিডেন্ট বাইডেন শুরু করছেন। গতকাল যেটা দেখলাম, তিনি তার শপথ গ্রহণের আগে তাদের একটা প্রথা আছে, তারা প্রেয়ারে
যায়, ওদের যে ক্যাথেড্রাল আছে ওখানে যায়। ওখানে কিন্তু তিনি মিচ ম্যাকনেলকে ডেকেছেন, সে ছিল তার সাথে। হাউসের যিনি এখন আজকে যিনি মাইনরিটি লিডার হয়েছেন তাকে ডেকেছেন, অন্যান্য রিপাবলিকান লিডার যারা আছে কংগ্রেসের তাদেরকে ডেকে নিয়েছেন, কারণ তিনি ওদেরকে ডেকে চেষ্টা করছেন একটা ইমেজ তৈরি করতে, আমরা সবার সাথে মিলে কাজ করব। সেটা আনতে গেলে তাদেরকে আপনি বলছিলেন কিছু। স্যার আমরা সম্মানিত দর্শক যারা শুনছেন, আমরা 15 সেকেন্ডে আমাদের আজকের কৃতীদের সাথে এক সন্ধ্যায় সিজিটা একটু দেখে নিই। 15 সেকেন্ড। আমরা যেটা বলছিলাম স্যার, আপনি স্যার খুব চমৎকারভাবে বলেছেন আমাদের আজকের যে প্রবলেম, আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রে বর্তমান যে উদ্ভূত পরিস্থিতি, একদিকে একজনের এক্সিট হলো, আরেকজন নতুন করে দায়িত্ব নিয়েছেন এবং তার অনেকগুলো কাজ সমন্বয় করতে হবে, এবং স্যার বলেছেন ডোনাল্ড ট্রাম্পের অনেক কাজ সংশোধন করে নিতে হবে, এবং তার একটা অংশ বিশেষ স্যার যথার্থই বলেছেন, জো বাইডেন ক্ষমতা গ্রহণের সাথে সাথে শুরু করেছেন। উনি ওভালে অফিস করে প্রথম দিনই 15টি প্রেসিডেন্সিয়াল অর্ডারে স্বাক্ষর করেছেন। সেখানে অনেক আশাপ্রদ একটা বিষয় হচ্ছে উনি প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরত এসেছেন, বা যেটা ডোনাল্ড ট্রাম্প যেটা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। সুতরাং এখানে এটা আছে। তারপর 7টি মুসলিম দেশের সাথে যে এটা নিষেধাজ্ঞা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে, সেই বিষয়েও সেই আদেশটাও তুলে নেওয়া হয়েছে। এগুলোর তাৎপর্য আপনি যেটা বললেন, আমি স্যার পাশাপাশি আপনাকে একটু বলতে চাই, সেটা হচ্ছে আমাদের যখন আমরা ডোনাল্ড ট্রাম্পের সময় দেখলাম, আমরা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দেখি, গত প্রায় 70 বছর মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যেভাবেই বলি, এক ধরনের নেতৃত্বের আসন ছিল বিশ্ববাসী। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সময় আমরা দেখলাম এক ধরনের নিজেদের মতো হয়ে যাওয়া, যেমন ওয়ার্ল্ড কমিউনিটি যেটা আছে তাদের সাথে সম্পর্ক বিল্ডিংয়ের চেয়েও ওরা আমেরিকা ফার্স্ট, আমেরিকান ফর আমেরিকান, এই ধরনের কিছু স্লোগান তুলে ওরা প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসলো। ওরা ইরান 6 জাতি যে ডিল ছিল সেখান থেকে সরে আসলো ট্রাম্প সরকার। এরপরে হচ্ছে ইসরায়েলে গিয়ে ইসরায়েলের রাজধানী ঘোষণা সংক্রান্ত বিষয়। এরপর হচ্ছে আপনার এটা কি বলে, বিভিন্ন ডব্লিউএইচও থেকে বেরিয়ে গেছে, ডব্লিউএইচও থেকে বের হয়ে যাওয়া এবং তাদেরকে এক ধরনের থ্রেটেনিং করা, এই বিষয়গুলোর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র যেন একা হয়ে পড়ছিল। বিশেষ করে ওয়েস্টার্ন ইউরোপের সাথে তাদের যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে একটা ভালো সম্পর্ক, ওয়ার্ম রিলেশনশিপ গড়ে উঠেছিল, সেটা থেকেও তারা দৃশ্যত সরে এসেছে, এবং এটা নিয়ে অনেকে উষ্মা প্রকাশ করেছেন। যারা ইউরোপিয়ান অনেক লিডার্সরাও অনেক সময় এই সমস্ত বিষয়ে, আমি যদি ভুল না বুঝি তাহলে বিরক্তিও দেখিয়েছেন ট্রাম্পের নেতৃত্ব ইত্যাদি ইত্যাদি নিয়ে। সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন, উনি ক্ষমতায় আসার পরে যে 15টা প্রেসিডেন্সিয়াল অর্ডারে স্বাক্ষর করলেন, এগুলোর মাধ্যমে উনি বিশ্ববাসীকে কোনো একটা সিগন্যাল দিয়েছেন কিনা, বা এটার তাৎপর্যই বা কতটুকু, এই বিষয়টা স্যার আপনি কিভাবে ব্যাখ্যা করবেন প্লিজ? ধন্যবাদ আপনাকে। আপনি সঠিক বলেছেন, সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট বাইডেন আজকে একা হয়ে যাওয়া মার্কিন যুক্তরাষ্ট্র আবার সকলের সাথে চলতে চায়, সেই বার্তাটি কিন্তু দিয়েছেন। এবং তিনি সেই সাথে সাথে আরো মার্কিন যুক্তরাষ্ট্রে যে কোনো বিশেষ ধর্মকে ভালোবাসা বা ঘৃণা কোনোটাই করে না, তার বার্তাটাও তিনি দিয়েছেন। এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যে ভবিষ্যতের যে চ্যালেঞ্জগুলো আছে, সেই চ্যালেঞ্জগুলো সবার সাথে মিলে মোকাবেলা করতে চায়, সেই বার্তাটাও তিনি দিয়েছেন। তো কাজেই আপনি যেটা বলেছেন, আমি আপনাকে সমর্থন করেই বলবো যে প্রেসিডেন্ট বাইডেন আজকে একদিনে দায়িত্ব নিয়ে কিন্তু তিনি অনেকগুলো বিষয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটা সুস্পষ্ট বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে আমরা তোমাদের সাথে আছি। মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর বিভিন্ন মুখী সমস্যা যেগুলো আছে সেগুলা সকলের সাথে মিলে মোকাবেলা করার জন্য আমার প্রশাসন প্রস্তুত থাকবে। এখন কথা হলো যে
যেটা ট্রাম্প প্রশাসনের সময় যে ক্ষতিটা হয়েছে সেটা হচ্ছে যে একবার যদি মানুষের বিশ্বাস নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু বিশ্বাসটা ফেরত নষ্ট করাটা খুব তাড়াতাড়ি সহজ, তৈরি করাটা কিন্তু বেশ কঠিন। এবং আপনি লক্ষ্য করে থাকবেন যে বাইডেন প্রশাসন কি করতে চান তার একটা ইঙ্গিত কিন্তু বাইডেন সাহেব দায়িত্ব গ্রহণের আগে থেকেই দিচ্ছিলেন, কিন্তু ইউরোপিয়ানরা কিন্তু আস্থাটা হারিয়ে ফেলেছে। এবং সেই কারণে আমরা লক্ষ্য করছি যে গত সপ্তাহেই মাত্র চীনের সাথে একটা বড় ধরনের বিনিয়োগ চুক্তি কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন করেছে, এবং সেটাকে অনেকে মনে করছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ইউরোপিয়ান ইউনিয়ন একটা বার্তা দিচ্ছে যে তো আমরা শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু নয়, প্রয়োজনে আমরা চীনের সাথে বন্ধুত্ব করতে চাই। এবং আমি নিশ্চিত যে তারা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক পুনর্বিন্যাসের ক্ষেত্রে এই চীনের সাথে সম্পর্কের বিষয়টাকে তারা একটা তাদের দর কষাকষির উপাদান হিসেবে রাখবে। এবং সেটা কিন্তু তৈরি হয়েছে অবিশ্বাস থেকে। এখন আর ইউরোপিয়ান ইউনিয়ন বিশ্বাস করতে পারছে না যে ভবিষ্যতে যদি তারা কোনো চ্যালেঞ্জের মুখে পড়ে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পাশে থাকবে কি থাকবে। একইভাবে আপনি দেখেন মধ্যপ্রাচ্যেও কিন্তু একই জিনিস ঘটেছে। আপনি যেটা বলছেন যে মধ্যপ্রাচ্যে তিনি ইসরায়েলের সাথে এমন একটা সম্পর্কে জড়িয়েছেন বা কয়েকটা মুসলমান দেশকে বা মুসলিম দেশকে তিনি বাধ্য করেছেন ইসরায়েলের সাথে সম্পর্ক করতে। সেই সম্পর্কটা অনেকটা প্রাতিষ্ঠানিক বা হালকা সম্পর্ক বলতে পারি। তো সেই জায়গাটায় কিন্তু মধ্যপ্রাচ্যের শান্তি বা অশান্তির মূল সূত্রটা কোথায় সেটা তো সকলেই আমরা জানি, কিন্তু সেই রোগটার নিরাময় বা রোগটাকে যদি আপনি অ্যাড্রেস না করে আশপাশ থেকে ওষুধ দেওয়ার চেষ্টা করেন তাহলে সেই সমস্যার সমাধান হবে না। এবং ইসরায়েলের প্যালেস্টাইনি প্রসঙ্গ বা প্যালেস্টাইনিদের বৈধ অধিকারটাকে সংরক্ষণ করে তারপর যদি আপনি কোনো সমাধান খোঁজেন তাহলে সেটা হবে। এবং মধ্যপ্রাচ্যে দুইটা শক্তির লড়াই আমরা দেখতে পাচ্ছি, একটা পশ্চাৎমুখী সমাজ, একটা খানিকটা মানে দৃশ্যমান ভাবে সম্মুখমুখী। তো সেই জায়গাগুলোতেও তো আমরা যেটা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চাৎমুখী যারা তাদের সাথে থাকবার চেষ্টা করছে, সেটা তো টেকসই নাও হতে পারে। এবার আপনি আসেন যদি অন্যান্য জায়গায় চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কটা অর্থনৈতিক সম্পর্কটা কিন্তু গত গড়িয়েছে এবং তার কিছুটা ফলাফল দক্ষিণ এশিয়া। তো কাজে এই জায়গাগুলোতে বাইডেন প্রশাসন চেষ্টা করবেন হয়তো, কিন্তু এই বিশ্বাসটা নষ্ট হয়ে যাওয়ার ফলে যেটা হয়েছে বাইডেন প্রশাসনকে এখন ডাবল ওয়ার্ক, আগে বিশ্বাসটা তৈরি করতে হবে, তারপর যদি তিনি যাদের সাথে বন্ধুত্ব করতে চান তাদেরকে তিনি ফেরত পেতে পারেন। এবং অনেক প্রক্রিয়া আছে যেগুলো কিন্তু রিভার্স করা কঠিন, যেমন চীনের সাথে সম্পর্কের জায়গাটা বা ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের জায়গাটা, এগুলোকে আপনি আবার মেরামত করা কাজটা কিন্তু সহজ হবে না। তার কারণ ট্রাম্প প্রশাসন এমন কিছু সিদ্ধান্ত নিয়ে রেখে গেছে যেগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক বা বিশ্বাসের জায়গাটা বড় ধরনের একটা গ্যাপ তৈরি করে দিয়েছে। তো কাজেই বাইডেন প্রশাসন চেষ্টা করছেন মার্কিন যুক্তরাষ্ট্রকে পুরনো জায়গায় নেতৃত্বে ফিরিয়ে নেওয়া যাওয়ার জন্য, এবং সেই জায়গায় যাওয়া আমি অসম্ভব মনে করি না। কিন্তু বাইডেন প্রশাসন কোনটা করবে তার অভ্যন্তরীণ যে সমস্যা এখন সেটা যদি আপনি বলেন তার মার্কিন যুক্তরাষ্ট্রের সামাজিক বিভাজন এবং হিংসাত্মক বিভাজনের একটা হিংসাত্মক চেহারাও কিন্তু আমরা দেখছি, সংঘাতের একটা আশঙ্কা কিন্তু রয়ে গেছে। কোভিড 4 লাখ লোক মারা গেছে, এখনো এক নাম্বার দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র জর্জরিত হচ্ছে, অর্থনীতি বড় ধরনের ক্ষতিগ্রস্ত। আপনি এই জিনিসগুলো করতে গেলে তো বাইডেন প্রশাসন প্রচুর পরিমাণ এনার্জি তার ভেতরে দিতে হবে, বাইরে তিনি সময়টা দেবেন। আর যদি তিনি বাইরে সময় না দিতে পারেন তাহলে যারা প্রতিদ্বন্দ্বী আছে তারা সেই সুযোগটা নেবে, এবং সেই প্রতিদ্বন্দ্বিতাটা মার্কিন যুক্তরাষ্ট্র এককভাবে যখন পনাটা করত তখন একটা প্রেডিক্টেবিলিটি ছিল, আমরা জানতাম কি হতে। এখন তো দেখা যায় সেই নতুন মোড়লরা কিভাবে বিহেভ করবে সেটা আমরা জানিও না, এবং সেটা সংঘাতকে
আহ, আহ, সাম্প্রতিককালে বাড়িয়েছে বিভিন্ন জায়গায়। সেটা আমরা ইউরোপে রাশার ভূমিকা দিচ্ছি, আমরা দক্ষিণ চীন সাগরে চীনের ভূমিকা দিচ্ছি, আমরা এই অঞ্চলে অন্যান্য যারা উদীয়মান শক্তি তাদের ভূমিকা দিচ্ছি। তো কাজেই আমরা যারা ছোটখাটো দেশ, আমাদের জন্য কিন্তু বিষয়টা বড় বেশি চিন্তার কারণ হয়ে গেছে। তার কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে নিয়ে বেশি ব্যস্ত থাকতে হবে, এবং অন্যান্য যারা স্থানীয়ভাবে যারা উদীয়মান শক্তি তারা তাদের স্বার্থ দেখবার জন্য বেশি ব্যস্ত হয়ে পড়বে। এবং সেখানে যদি মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে মোটামুটি তাদের ভূমিকাকে, আমি নিয়ন্ত্রণ বলবো না, তাদের ভূমিকা প্রভাবান্বিত করার অবস্থায় না থাকে, তাহলে কিন্তু বিশ্বের পরিস্থিতিটা কিন্তু একটু আরো বেশি ঘোলাটে হওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। বাইডেন প্রশাসন যেগুলো করতে চাচ্ছেন ভালো কথা, ভালো উদ্যোগ, কিন্তু তার এনার্জি তো লিমিটেড, সময়টাও লিমিটেড, 4 বছর। এবং তাও না, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক জটিলতা হচ্ছে আসলে 2 বছর সময় পাবেন প্রেসিডেন্ট বাইডেন। কারণ এখন থেকে 2 বছর পরে 22 সালে আবার কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন হবে, আবার হাউস অফ রিপ্রেজেন্টেটিভ নতুন করে নির্বাচিত হবে। বাইডেন প্রশাসন যদি এই 2 বছরের মধ্যে যথেষ্ট পরিমাণে ভালো কাজ প্রদর্শন করতে না পারে, তাহলে কিন্তু আবার রিপাবলিকান কংগ্রেস এসে হাজির হতে পারে। রিপাবলিকান কংগ্রেস মানে বাইডেনকে আটকে দিবে। তো কাজেই জন্য থাকবে এই বছরের মধ্যে। যে কাজগুলো, সে কাজগুলো সবগুলোই শক্ত কাজ, সেগুলো তিনি ভেতরে করবেন নাকি বাইরে করবেন, এটা একটা বড় চ্যালেঞ্জ। তবে নিশ্চয়ই তারা প্রায়োরিটাইজ করবেন, এবং আমার ধারণা আপনি যদি বলেন 2-3টা জায়গায় প্রায়োরিটাইজ করবে, আবার এখন ইঙ্গিত পাচ্ছি, যেমনটা বললেন ক্লাইমেট একটা ইস্যু, যেটাতে বিশ্বময় এক ধরনের বলা যায় যে সহমত আছে। সেটা সহজ বিষয়, তিনি এটাতে নেতৃত্ব দিতে চাইলে সকলেই মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্ব মেনে নেবে। এখানে আপনি চীনকেও পাবেন, এখানে অন্যান্য দেশগুলোকে পাবেন, এখানে ভারতকে পাবেন, অনেক দেশ আছে যারা এটাতে অংশগ্রহণ করবে। এটা একটা ইতিবাচক জায়গা, ইতিবাচক যাত্রা শুরু হওয়ার একটা সুযোগ আছে। এবং চীনের সাথে তিনি যদি সম্পর্কটাকে, অর্থনৈতিক সম্পর্কটাকে সাবলীল করতে চান, সেটা তিনি করতে পারবেন, কারণ চীনারা সাবলীল করতে আগ্রহী। কিন্তু এখন সমস্যা যেটা হবে সেটা হচ্ছে তিনি যখন এটা করতে চাইবেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে যারা চীন বিরোধী শক্তি আছে তারা কিন্তু তাকে চ্যালেঞ্জ, এবং চীনারও তাকে সহযোগিতা করতে হবে। সে জায়গায় তিনি তো শক্ত কতটা, চীনকে কতটা ছাড় দিতে পারবেন বা দিতে পারবেন না, এটা অনিশ্চিত। একইভাবে আপনি ইরানের সাথে সহযোগিতার মাধ্যমে যদি আবার ইরান ডিলে ফেরত যান, তিনি চেষ্টা করছেন, ইসরায়েল এটা প্রতিবাদ বা বাদ সাধছে, এবং সৌদি আরবও বাদ সাধছে। এখন তিনি ইরানের সাথে সম্পর্ক করতে গিয়ে কি ইসরায়েলের সাথে বন্ধুত্ব হারাবেন? সৌদি আরবের সাথে বন্ধুত্ব হারানোর রিস্ক নেবেন কি নেবেন? এই জায়গাগুলো কিন্তু বেশ কঠিন জায়গা, কঠিন সিদ্ধান্ত বিষয়। কাছে প্রেসিডেন্ট বাইডেন, আমি এটা আমার ব্যক্তিগত ধারণাটা শেয়ার করছি, তিনি এমনিতে খুবই স্বাভাবিক বা নিয়মিত একজন রাজনীতিবিদ ছিলেন। আজকে তিনি যদি প্রেসিডেন্ট হিসাবে সফল হতে চান, তাকে ট্রান্সফরমেশনাল প্রেসিডেন্ট হতে হবে। তিনি যা ভাবেননি তাই তাকে করতে হবে। তার কারণ পরিবেশটা, গ্রাউন্ড রিয়েলিটি এত পরিমাণে চেঞ্জ হয়ে গেছে, সেটা ভেতরে এবং বাইরে দুই জায়গায়। তিনি হয়তো বলবেন যে আমি তো ভাইস প্রেসিডেন্ট ছিলাম, দেখেছি অনেক কিছু। তিনি যা দেখে গেছেন 4 বছর আগে, সেই জিনিস মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরেও নাই, বাইরেও নাই। কাজেই তাকে যদি সফল হতে হয়, প্রেসিডেন্ট বাইডেনকে, ওনাকে ট্রান্সফরমেশনাল প্রেসিডেন্ট হিসেবে আবির্ভূত হতে হবে। সে কাজটা কিন্তু সহজ নয়, কিন্তু আমরা বিশ্বাস করতে চাই যে তিনি, তার অভিজ্ঞতা, তার বিজ্ঞতা এবং তার যে ইচ্ছা আছে, এবং তিনি যে ঐক্যবদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র দেখতে চান, মার্কিন যুক্তরাষ্ট্রের আবার আন্তর্জাতিক পরিমণ্ডলে নেতৃত্বের আসনে নিয়ে আসতে চান, পৃথিবীর মানুষ কিন্তু এই জায়গাটা দিতে রাজি আছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র কতটা সেটা পারবে নিতে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। স্যার, আপনি যে আশাবাদের কথা বলতে চাচ্ছেন এবং ওনার সিগন্যালটা পজিটিভ মনে হচ্ছে, আমরাও চাই যে তিনি সেরকমই কিছু করুক, এবং ঘরে বাইরে ওনার যে সংকট, একটা পজিটিভ অ্যাটিটিউড থেকে যদি
মার্কিন যুক্তরাষ্ট্র শান্ত থাকলে তো এটা বিশ্বের জন্য একটা ভালো একটা সুবাতাস বইবে বলে আমরা আশা করতে পারি। আমি স্যার একটু অন্য প্রসঙ্গে যদি একটু আপনার কাছ থেকে জানতে চাই, কমলা হ্যারিস, রানিং মেট অফ ভাইস প্রেসিডেন্ট অফ জো বাইডেন, উনি একদিক থেকে কৃষ্ণাঙ্গ, আবার এশিয়ান, প্লাস লেডি ভাইস প্রেসিডেন্ট। এই বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রের ডিসিশন মেকিংয়ে বা এই জো বাইডেনের ডিসিশন মেকিংয়ে কোনো ধরনের চমকপ্রদ কিছু তৈরি করতে পারার কোনো সম্ভাবনা আছে কিনা, আপনি কি মনে করেন? আমার কাছে যেটা মনে হয়, আমার একেবারে ব্যক্তিগত ধারণার কথা বলছি, এটাকে দৃশ্যমানতার দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে মনে করার যথেষ্ট কারণ আছে। যেমনটা আপনি বলছিলেন যে একজন কালো মানুষ, একজন নারী, এবং আমাদের জন্য দক্ষিণ এশিয়ার মানুষ, এটা আমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য তিনি একজন কৃষ্ণাঙ্গ মহিলা, এটা গুরুত্বপূর্ণ। তিনি একজন নারী, সেটাও গুরুত্বপূর্ণ। কিন্তু মার্কিনদের কাছে দক্ষিণ এশিয়ায় তিনি জন্মগ্রহণকারী বা এই বংশোদ্ভূত মানুষ, সেটা বেশি গুরুত্বপূর্ণ না, সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন আসছে যে তিনি কতটা ভূমিকা রাখতে পারবেন বা প্রেসিডেন্ট বাইডেনকে কতটা সাহায্য করতে পারবেন। আমি যদি একটু পেছন দিকে তাকাই, তাহলে আমি দেখব যে বাইডেনে যখন নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে ছিলেন, প্রাইমারিজ যাকে বলে, তখন কিন্তু বাইডেনকে রক্ষা করেছে কিন্তু সাউথ ক্যারোলিনা, এবং সাউথ ক্যারোলিনার কালো মানুষরাই কিন্তু তার তার এই ক্যান্ডিডেসিটাকে বাঁচিয়েছিল, এবং প্রায় 92% কালো মানুষ তার পক্ষে ভোট দিয়ে তাকে রক্ষা করেছিল, এবং সেই সূত্র ধরেই কিন্তু তিনি আজকে প্রেসিডেন্ট। তো এবার নির্বাচনের ফলাফলেও আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রে যারা কৃষ্ণাঙ্গ মানুষরা, তারা ব্যাপকভাবে প্রেসিডেন্ট বাইডেনকে ভোট দিয়েছেন, এবং জর্জিয়াতে যে দুটো সেনেটরিয়াল সিট শেষ পর্যন্ত গত জানুয়ারি 5 তারিখে ডেমোক্রেটরা জিতে আসলো, সেখানে কিন্তু কৃষ্ণাঙ্গ মানুষদেরই ভূমিকা সবচেয়ে বেশি। তো যে কথাটা বলতে চাচ্ছি, কথাটা হচ্ছে যে কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী যারা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 18%, তাদের শক্তিটা বাইডেন নিজে এটাকে ম্যানেজ করে। এখানে কমলা হ্যারিসের খুব বেশি ভূমিকা নাই, এটা হলো রাজনৈতিকভাবে বলছি। এবার যদি আপনি পলিসি মেকিং এ আসেন, কমলা হ্যারিস, অনেকে বলেন যে কমলা হ্যারিস ভারতীয় বংশোদ্ভূত, কাজে ভারতের সাথে বিশেষভাবে তিনি ভারতের প্রতি দুর্বল হবেন বা ইত্যাদি ইত্যাদি। মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবস্থা, আপনি আগে একটা প্রশ্ন করেছিলেন, তার প্রশ্নের জবাবটা এখানে নিয়ে আসি। মার্কিনিরা কিন্তু কোনো আইডিওলজি দ্বারা পরিচালিত নয়, অদ্ভুত রকম ব্যাপার। মার্কিন যুক্তরাষ্ট্র একটা দেশ, যে দেশটা একেবারে প্র্যাকটিক্যাল, বাস্তবতা যদি কোনো আইডিওলজি হয় তাহলে সেটা তারা মানে, এবং হেডোনিজম যেটাকে বলা হয়, সুখে থাকা, এটা হচ্ছে তাদের জীবনের মতো। ওখানে কোনো আইডিওলজি নাই, ডান বাম যে কথাগুলি বলা হয় এটার কোনো মূল্য ওখানে নাই। আমার এখানে বাস্তবতা এটা, এই বাস্তবতার ভিত্তিতে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। তো সেই আলোকে আমি যেটা মনে করছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষের প্রত্যাশা, ভাইস প্রেসিডেন্টের ভূমিকাটা এমনিতেও খুব বেশি থাকে না অ্যাডভাইজারি রোলের বাইরে। আর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রেই বড় হওয়া মানুষ, এবং তার কিছু লেখালেখি বা তার কিছু বক্তব্য দিতে আমি শুনি, তাহলে তিনি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ যা ভাবে তিনি তাই ভাবেন, তিনি আমাদের দক্ষিণ এশীয়দের মতো ভাবেন না। কাজেই তার কাছ থেকে আমরা বেশি কিছু আশা করাটা বোধহয় আমার মনে হয় ঠিক হবে। প্রেসিডেন্ট বাইডেন যা সিদ্ধান্ত নেবেন সেটাই কমলা হ্যারিসেরও সিদ্ধান্ত হবে। থার্ড পয়েন্ট, মার্কিন যুক্তরাষ্ট্রে এখনো গত কদিন আগে একটা সার্ভে বেরিয়েছে, সেখানে দেখছিলাম 70% মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রে, তারা এখনো এই কমলা হ্যারিসের ব্যাপারে তাদের
মতামতটা সুস্পষ্ট নয়, ইতিবাচক ভাবে সুস্পষ্ট নয়। তারা তার সম্পর্কে মিশ্র মতামত দিয়েছে। কাজে সেই বিবেচনায় আমি যেটা বলছিলাম যে দৃশ্যমানতার দিক থেকে সে কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীকে সন্তুষ্ট করার প্রয়োজনে প্রেসিডেন্ট বাইডেন কমলা হ্যারিসকে নিয়েছেন, সেটা তার রাজনৈতিক প্রয়োজনটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের কাছ থেকে আমরা কোনো বিশেষ আশা যদি করি, তাহলে আমার মনে হয় যে সেই জায়গাটায় বোধ হয় আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। কারণ যে কটা বিষয় বললাম, যে রাজনীতি, নীতিগত নীতি প্রণয়ন প্রক্রিয়া এবং মোটামুটি জনগণের তার সম্পর্কে জনমনে যে ভাবনা, এই তিনটা বিষয়ের আলোকে যদি দেখি, তাহলে কিন্তু আমরা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে আমরা খুব বেশি একটা সচল বা দৃশ্যমান ভূমিকা পাবো সেটা মনে হচ্ছে। স্যার, এক্ষেত্রে আমরা আমরা শেষের দিকে চলে আসছি। সাউথ এশিয়াতে আমাদের জো বাইডেনের নতুন প্রশাসনের কি ধরনের, মানে আগে থেকে যেটা ট্রাম্পের সময় যেটা ছিল সেই অবস্থাটা বজায় থাকার সম্ভাবনা কতটুকু, বা এখানে কোনো নতুনত্ব আসতে পারে কিনা? বিশেষ করে রোহিঙ্গা ইস্যু বর্তমান সময়ের খুব আলোচিত একটা ইস্যু, যেখানে মায়ানমার, বাংলাদেশ সরাসরি জড়িত, আবার আমাদের প্রতিবেশী দেশগুলো। আমরা গত পরশুদিনও দেখলাম চীনের মধ্যস্থতায় বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে ত্রিপক্ষীয় একটা বৈঠক হয়ে আছে, তিন দেশের পররাষ্ট্র সচিবরা সেখানে ছিলেন। তো এখানে একটা বিষয় যাচ্ছে চলমান, আপনি নিশ্চয়ই অবগত এই বিষয়ে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যতটুকু বক্তব্য আমরা দেখেছি সেটা হচ্ছে ওরা রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের পক্ষে জোরালোভাবেই কথাবার্তা বলেছে বা একটা অবস্থান নিয়েছে বলে মনে হয়। এখন জো বাইডেন আসার প্রেক্ষিতে এটাতে কোনো ধরনের গতি আসার সম্ভাবনা বা কি ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন, বাংলাদেশ, মায়ানমার, রোহিঙ্গা ইস্যু ইত্যাদি বিষয়টা? ধন্যবাদ আপনাকে। দুটো প্রশ্ন আমি সংক্ষেপে বলছি। দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক আছে সেটা ভালো, এখন যা আছে তার চাইতে ভালো হওয়ার সম্ভাবনা আছে। তার কারণ হলো যে এই অঞ্চলে ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্র, রিপাবলিকান এবং ডেমোক্রেট দুই পক্ষই মনে করে যে চীনের সাথে প্রতিদ্বন্দ্বিতায় ভারত তাদের সহযোগী হতে পারে, কাজে কৌশলগতভাবে ভারতের গুরুত্ব তাদের কাছে অনেক বেশি, সেটা তারা বজায় রাখবে। বাইডেন প্রশাসন সেই পথেই চলবেন বলে আমার ধারণা। আফগানিস্তানের ব্যাপারে আমার ধারণা যে ট্রাম্প প্রশাসন সৈন্য প্রত্যাহার করে তালেবানদের সাথে শান্তি চুক্তির যে প্রক্রিয়াটা শুরু করেছিলেন, বাইডেন প্রশাসন সেটা হয়তো চালু রাখবেন, এটা চালু থাকবে। এবং এখানে বাইডেন প্রশাসন এখন যেটা হয়তো চেষ্টা করতে পারেন, চীন, রাশিয়া, পাকিস্তান, ইন্ডিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র মিলে একটা আঞ্চলিক পরিবেশ তৈরির মধ্য দিয়ে আফগানিস্তানে শান্তি বা ট্রানজিশন যেটা হবে এখন, সেই ট্রানজিশনটাকে ম্যানেজ করার জন্য সচেষ্ট হতে পারে। এই অঞ্চলে ভারত মহাসাগর অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রেও যে মনোযোগ আমরা ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজির মধ্য দিয়ে যেটা দেখেছি শুরু হয়েছিল 2017 সালে, সেই ধারাটাও বজায় থাকবে। যদিও বাইডেন নামকরণটা বদলাতে চান বা এটার যে ফোকাসটা সেটাকে একটু ডাইলিউট করে তিনি অর্থনীতির দিকে নিয়ে যেতে চান, কিন্তু সেখানেও মার্কিন যুক্তরাষ্ট্রের উপস্থিতি, সেই সাথে সাথে ভারতের উপস্থিতি বাড়বে। চীনের সাথে সম্পর্কটা যেটা একটু আগে বলছিলাম একটু স্বাভাবিক হবে, কিন্তু প্রতিদ্বন্দ্বিতাটা চলতে থাকবে, কারণ তারা চীনকে এক নাম্বার প্রতিদ্বন্দ্বী করে মনে করছেন, সেটা রিপাবলিকান এবং ডেমোক্রেট দুই পক্ষই সেটা মনে করে। আর এশিয়াতে বন্ধুদের সাথে মিলে তারা চীনের বিরুদ্ধে, যেটা পিভট টু এশিয়া বলে ওবামা সাহেব পলিসি দিয়েছিলেন, সেই পলিসিটা আবার পুনরুত্থান হতে পারে বলে আমার ধারণা। এবং সেটা হলে এখানে চীনের সাথে চীনকে ঘেরাও করা বা চীনকে প্রতিদ্বন্দ্বী ধরে অন্যান্য দেশগুলোকে নিয়ে কাজ করার একটা প্রবণতা
হতে পারে বলে মনে হচ্ছে, কারণ সেরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে গত কয়েকদিন। রোহিঙ্গা ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র গত কয়েক বছর ধরেই আমাদের সমর্থন দিয়ে যাচ্ছে, জোরালো সমর্থন দিয়ে যাচ্ছে। এখন যে জায়গাটায় আমি মনে করি যে এই সমর্থনটা অব্যাহত থাকবে, একটা সুযোগের জায়গা আছে। সুযোগের জায়গাটা হবে এইরকম: মিয়ানমার যখন গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরত আসলো 2010-11 সালে, তখন কিন্তু এটা মার্কিন যুক্তরাষ্ট্র এই ট্রানজিশনের জন্য সহায়তা করেছিল, বিশেষ করে তৎকালীন ওবামা প্রশাসন, এবং প্রেসিডেন্ট ওবামা নিজে মিয়ানমার সফর করেছে। এটা খুব আমার পক্ষে খুব অযৌক্তিক হবে না যদি আমি মনে করি যে মিয়ানমার তার পুরনো সে সম্পর্কটাকে আবার তৈরি করতে চাই, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ানমারের সাথে সম্পর্কটাকে এখন স্বাভাবিক করতে চাই। সেটা যদি করতে চাই তাহলে মিয়ানমার ও মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ভালো খবর। আমার জন্য সেটা খারাপ খবর না, আমার জন্য ভালো খবর হতে পারে। তার কারণ হলো মিয়ানমার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যদি সম্পর্ক স্বাভাবিক করতে চায়, তখন আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কাজ করে মার্কিন যুক্তরাষ্ট্রকে কনভিন্স করতে পারি যে তোমার সাথে সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসাবে তুমি মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করো যাতে তারা রোহিঙ্গাদেরকে ফেরত নেয়, সেটা কিন্তু একটা সুযোগ আছে। কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারবো কিনা সেটা নির্ভর করে আমি কতটা পরিমাণে বা কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সংযুক্ত হতে পারি, বা আমার কূটনীতি সেখানে কতটা সক্ষমতা প্রমাণ করতে পারে। যদি দিতে পারে তাহলে সেটা সম্ভব। এবং পাশাপাশি যেটা আপনি বলছিলেন, আমরা কিন্তু চীনের সাথে ইতিমধ্যে কাজ করছি। আজ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কাজ করতে গিয়ে চীনকে আমরা হারিয়ে ফেললে চলবে না, কারণ চীনের এই মুহূর্তে মিয়ানমারের উপর চীনের প্রভাব সবচেয়ে বেশি। কাজেই সেই কার্ডটাও আমাদের হাতে রাখতে হবে। কাজে ওখানে আমাকে প্যারালাল ডিপ্লোমেসি করতে হবে। চীনাদের সাথে যে কাজটা করছি সে কাজটা আবার করে যেতে হবে। মার্কিনীদের সাথে যদি সুযোগ তৈরি হয় সেটাও কাজে লাগাতে হবে। তবে বলে রাখতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্র মিয়ানমারে সক্রিয় হলে কিন্তু চীনাদের জন্য অসুবিধা আছে। চীনারা কিন্তু সেটা ভালোভাবে নেবে না। তো কাজে এটা খুব সাবধানী কূটনীতি হতে হবে, এবং সেই কূটনীতিটা যথেষ্ট সফিস্টিকেটেড কূটনীতি প্রয়োজন হবে বলে আমার মনে হয়। কিন্তু সেটা করা সম্ভব, এবং চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে যদি আমরা সাইমালটেনিয়াসলি আমাদের পক্ষে পেতে পারি সক্রিয়ভাবে, তাহলে আবার ধারণা এই রোহিঙ্গা সমস্যার সমাধানের একটা সুযোগ হয়তো তৈরি হবে, যেটা সত্যিকার অর্থেই এই সমস্যার সমাধানের জন্য আমাদেরকে পথ দেখাবে। স্যার, বাংলাদেশের সাথে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি একটু বলি, জিএসপি সুবিধা 17টি শর্তে বন্ধ হয়ে গিয়েছিল ওবামা প্রশাসনের সময়, এবং তখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন, যিনি আজকের প্রেসিডেন্ট। এক্ষেত্রে কি কোনো অগ্রগতির সম্ভাবনা কি তাহলে নেই? না, ধন্যবাদ। এটাকে আসলে আজকে আরেক জায়গায় বলছিলাম যে এটাকে রাজনীতি দিয়ে বিচার করার দরকার। আমি এটার সাথে সংযুক্ত ছিলাম কয়েক বছর। আমি ভেতরে গিয়ে দেখেছি এতে আমরা একটু বেশি বলে ফেলছি রাজনীতি নিয়ে এসে। এখানে রাজনীতি ছিল, এটা একেবারেই একটা আপনি বলতে পারেন যে প্রশাসনিক বিষয়। এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেমনটা বলছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এটা 13 সালে স্থগিত করার পরপরই তারা কিন্তু একটা 16 পয়েন্টের অ্যাকশন প্ল্যান আমাদেরকে দিয়েছে। এই অ্যাকশন প্ল্যানটা আমরা কমপ্লিট করে আমরা আমেরিকার কাছে গিয়ে এটা বলতে পারি যে তোমাদের অ্যাকশন প্ল্যান দিয়েছে, কমপ্লিট করেছি, আমাদেরকে এটা ফেরত দাও। এটা আমরা কিন্তু করতে পারি। এখন যতক্ষণ না এই 16 পয়েন্ট অ্যাকশন প্ল্যান কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু আমি আর তার কাছে গিয়ে বলতে পারছি না। তো কাজেই বলটা কিন্তু এখন মোটামুটি আমাদের কোর্টে পড়ে আছে। এখন আপনি যেটা বলছিলেন, এবং আমি আরো একটা জায়গায় কিছুক্ষণ আগে কথা বলছিলাম, বলেছি জিএসপিটাকে আমরা অবজ্ঞা করাটা একেবারেই ঠিক হবে। তার কারণ হলো আমরা শুধু গার্মেন্টস এক্সপোর্ট করি, গার্মেন্টসের বাইরে অন্যান্য পণ্য সামগ্রী যেগুলো আছে 7 বছর আগে আমার সক্ষমতা, 8 বছর আগে আমার সক্ষমতা ছিল না। এখন কিন্তু আমার অনেক পণ্য আমরা উৎপন্ন করি, এবং সেটা রফতানির সক্ষমতা কিন্তু বাংলাদেশের আছে, এবং সেই সক্ষমতাটা আমরা জিএসপির আওতায় কাজে লাগাতে পারি। কারণ জিএসপি প্রায় শূন্য ডিউটি, অথবা 1-2%, খুবই কম ডিউটি। তো সেই জায়গায় আমরা কাজে লাগাতে পারি। ভারত $2 থেকে $2.5 বিলিয়ন জিএসপির আওতায় মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য পাঠায়।
ব্রাজিল প্রায় $3 বিলিয়ন পাঠায়, আমিও তো $1 বিলিয়ন পাঠাতে পারি, তো সেটাও তো আমার জন্য একটা আয়ের উৎস হিসেবে আসতে পারে। কাজেই আমরা বিষয়টাকে আমাদের একটা সম্ভাবনার জায়গা হিসেবে দেখে যদি আমরা আবার বিষয়টা নিয়ে মনোযোগী হই, তাহলে আমার ধারণা এই বিষয়টা আমরা এই সুযোগটা কাজে লাগাবার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। এখানে আরো একটা বিষয় বলে রাখা দরকার, গত 31 ডিসেম্বর এই যে এখনকার যে জিএসপি অ্যারেঞ্জমেন্টটা সেটা এক্সপায়ার করে গেছে। আজকে থেকে যে কংগ্রেস বসছে, সেই কংগ্রেস আবার নতুন করে জিএসপি আইন তৈরি করবে। কাজে এখানে আমাদের জন্য আরেকটা সুযোগ আছে, আমরা চেষ্টা করলে আমাদের যে বিষয়গুলো আছে সেগুলোকে কাভার করে এইরকম ভাবে আমরা নতুন আইনটা তৈরি করাতে সাহায্য করতে পারি। কিন্তু সেটা করতে গেলে আমাদেরকে আমার সুযোগ তৈরি করতে হবে। কাজে আমি যদি আমার এই যে 16 পয়েন্ট যেটা আছে সেটাকে যদি আমরা আমি বলবো যে যথোপযুক্ত ভাবে অ্যাড্রেস না করতে পারি, তাহলে তো আমি সেই জায়গাটা পাবো না। স্যার আপনি বলছেন এখানে আমাদের প্রস্তুতির বিষয় আছে, আমাদের একটা প্রস্তুতির জায়গা আছে, সেটা প্রস্তুতিটা করে নিতে পারলে আমরা কিন্তু ওখানে গিয়ে কথা বলতে পারি। এবং আমি এটাও বলে রাখছি আপনাকে, মার্কিনীরা আমাদের কথা শুনতে চায়, কারণ তারা বোঝে বাংলাদেশ একটা উদীয়মান শক্তি, তারা বোঝে বাংলাদেশকে সুযোগ দিলে বাংলাদেশ সুযোগটা কাজে লাগাতে পারে। কাজে সেটা সেই জায়গায় তারা চায় বাংলাদেশ সুযোগ সেই সুযোগটা নেই। এখন আমি সেটা নেব কিনা সেটা আমার সিদ্ধান্ত। স্যার একটা প্রশ্ন স্যার, আমরা ছোটকাল থেকে শুনে আসছি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মুসলিমদের কোথায় যেন একটা বৈরী সম্পর্ক আছে, হয়তো সেটা আছে, না হলে বারাক ওবামা যখন ক্ষমতায় আসলেন উনি দেশের বাইরে গিয়ে প্রথম অ্যাড্রেস করলেন মুসলমানদেরকে। মিশরে আল আজহার ইউনিভার্সিটিতে উনি মুসলিমদের উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন। পরে ওবামা রিজিম শেষ হলো, খুব বেশি যে সম্পর্ক ডেভেলপ হয়েছে মুসলিমদের সাথে সেটা মনে হয় খুব বেশি হয়নি। পরবর্তীতে আছে ট্রাম্প প্রশাসন, এবং উনি তো অ্যাগ্রেসিভলি মুসলিম কান্ট্রিগুলোকে একটা বার্তা দিয়েছিল, অনেককে এই যে নিষেধাজ্ঞার বেড়াজালে রাখা, তার বিভিন্ন ধরনের স্পিচ এবং বিভিন্ন ধরনের আদেশ। বাইডেন যখন ক্ষমতায় আসলেন উনি আসার আগে থেকেই বলে আসছেন, শপথ দেওয়ার আগে থেকেই বলে আসছেন উনি ক্ষমতায় আসলে উনি মুসলিম দেশগুলোর উপর 12টি দেশের উপরে যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলে নেবেন। অর্থাৎ উনার আগের যিনি প্রেসিডেন্ট, ডেমোক্রেট প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের প্রেসিডেন্ট বারাক ওবামা, উনি মুসলিমদের উদ্দেশ্যে কথা বলে মুসলিমদের সাথে সম্পর্ক ডেভেলপমেন্টের একটা অ্যাপ্রোচ নিয়েছিলেন। পরবর্তীতে এসে ট্রাম্প গেলেন, উনি উল্টো পথে গেছে বলেই অনেকেই মনে করেন। আবার বাইডেন আসার পরেও তার প্রথম দিনই উনি মুসলিমদের সাথে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন এই ব্যানটা তুলে দেওয়ার মাধ্যমে। আবার আমরা যদি হান্টিংটন থিওরির দিকে তাকাই, ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, সেখানে মুসলিম বিশ্বই ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী। কিছুক্ষণ আগে আপনি বলেছেন এখন প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছেন চায়না। এখানে কি তাহলে তার ক্ষমতা চর্চা বা অনুশীলন করতে গিয়ে প্রধান প্রতিদ্বন্দ্বীর কোনো চেঞ্জ হয়েছে বলে কি আপনি মনে করেন, বা বিষয়টা কোন দিকে গড়াবে, আপনার কি মনে? ধন্যবাদ আপনাকে, আবার গভীর প্রশ্ন করেছেন আপনি। আমি দেখি চেষ্টা করি জবাবটা দিতে পারি কিনা। আসলে আমার কাছে যেটা মনে হয়, আপনি যেটা বলছেন এটা আমাদের কনভেনশনাল উইজডম গত 2 দশক ধরে যদি দেখি তাহলে তাই বলে যে মার্কিন যুক্তরাষ্ট্র মুসলিম দেশগুলোর সাথে তাদের এক ধরনের বৈরী সম্পর্ক আছে, বা তারও আগে থেকেই যদি দেখি। এবং সেটা শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ব্রিটিশ সাম্রাজ্য বা ব্রিটিশরা তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র একটা সম্পর্ক বৈরিতা হয়েছে। এটা আমি যদি একটু ভিন্নভাবে দেখি, এটাকে যদি আমি আধুনিক মানসিকতা এবং অনাধুনিক মানসিকতার দিক থেকে দেখি, তাহলে কেমন লাগবে। আপনি যদি মুসলিমদের বিশ্বকে দেখেন, এখন কটা মুসলমান দেশে গণতন্ত্র আছে? কটা মুসলমান দেশে নারীরা সম অধিকার পায়? কটা মুসলমান দেশের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা খুব হাই?
তো সেগুলোকে আপনি কিভাবে দেখবেন? কাজেই আমি এখানে ধর্মের চাইতে সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, মানদণ্ডে আধুনিক এবং অনাধুনিক সেই ফ্রেমটাতে যদি দেখি, তাহলে আমার মনে হয় যে হয়তো আমরা একটা বস্তুনিষ্ঠ সমাধান বা বস্তুনিষ্ঠ একটা বিশ্লেষণ করতে পারি। হান্টিংটনে যেটা বলছেন, হ্যাঁ, হান্টিংটনেরটা তো হান্টিংটন বলেছিলেন এবং আমরা গত 20 বছর ধরে সেই হান্টিংটনের থিওরির অ্যাপ্লিকেশন দেখলাম অনেকটা, কিন্তু সেই থিওরি দিয়ে তো আমি সমাধান পাইনি। মার্কিন যুক্তরাষ্ট্র যেই বিষয়কে সমাধান খুঁজতে চেয়েছিল, বিশ্বকে শান্তিপূর্ণ বিশ্ব করবার জন্য যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল, 20 বছর পরে এসে কি আমরা 2000 সালে যে বিশ্বে ছিলাম তার চাইতে বেশি নিরাপদ পৃথিবীতে বাস করছি কি এখন, না তার চাইতে কম নিরাপদ বিশ্বে বাস করছি? সেই প্রশ্নটা সমাধান কিন্তু এখন আমরা জানি না, বা এটার প্রশ্নের জবাব কিন্তু আমরা এখনো কনক্লুসিভলি পাইনি। তো কাজেই যে থিওরির আছে, আলোচনা আছে, আমরা চোখের সামনে যেটা দেখছি সেটা নিয়ে ভাবছি। এবং আপনি বাইডেন প্রশাসন বলছেন যে এটা 6টা দেশ বা 7টা দেশের উপর থেকে ভিসা বিধিনিষেধ তুলে নিয়েছেন। সেটা কি তিনি ধর্মের ভিত্তিতে নিয়েছেন, নাকি বৈষম্যকে নিরসনের জন্য তিনি এটা করছেন? সেটাও কিন্তু দেখতে হবে যে কি মোটিভেশন থেকে তিনি করছেন, কারণ এটা বৈষম্যমূলক, আইনের চোখে এটা বৈষম্যমূলক। বাইডেন প্রশাসন যদি মনে করেন এই বৈষম্য থাকা উচিত নয়, তাহলে সেখানে তিনি সেই সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। আবার আমরা যেটাকে যদি ইন্টারপ্রেট করতে চাই যে না এটা মুসলমান দেশ বলে তিনি মুসলমানদের প্রতি ভালোবাসা থেকে এটা করেছেন, সেটাও আমরা করতে পারি। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে যদি আপনি ওয়াশিংটনে বসে যদি আমাকে বলেন, তাহলে আমি বলবো যে তারা কিন্তু ধর্মীয় ভিত্তিতে মোটিভেটেড হয় নাই, তারা বৈষম্য বিরোধী তাদের যে অবস্থান, সেই বিচার থেকে, সেই বিশ্লেষণ থেকে তারা এটাকে দেখে এটাকে বাতিল করেছে। এবং সেই কারণে মার্কিন কোর্ট, প্রেসিডেন্ট ওবামা ট্রাম্প যখন এটা দিয়েছিলেন, মার্কিন কোর্ট এটাকে বাতিল করেছিল সেই ভিত্তিতেই যে এটা বৈষম্যমূলক হয়। বৈষম্য আইনের চোখে বৈষম্য থাকতে পারে, আইনের চোখে সকলেই সমান, সেটা দেশে হোক কি বিদেশে। তো কাজে আপনি কোন ফ্রেম থেকে জিনিসগুলোকে দেখবেন, তার উপর নির্ভর করে যে আপনি কি ধরনের কনক্লুশনে আসবেন। তো কাজে আমি বলবো, আমাকে যদি জিজ্ঞেস করেন আমার ব্যক্তিগত মত, সেটা হচ্ছে মুসলমান দেশ কি হিন্দু দেশ সেটা বড় প্রশ্ন হওয়া উচিত না, বা খ্রিস্টান দেশ। আমার একটা সমাজকে, আধুনিক একটা সমাজ গড়ার জন্য যে যে উপাদানগুলো স্বীকৃত উপাদান, সেই উপাদানগুলো যদি আমি আমার উপাদানগুলোর উপর ভিত্তি করে যদি আমি সমাজ গড়তে পারি, তাহলে আমি অন্তত আমার কাছে প্রশ্নের জবাব দিতে পারবো যে আমি সঠিক জায়গায় হাঁটছি। আপনি মুসলমান দাবি করছেন, কিন্তু আপনার ওখানে আপনি মানুষকে কথা বলতে দিবেন না, আপনি সেখানে সম অধিকার দেবেন না, আপনি বিশেষ গোষ্ঠীর স্বার্থ দেখবেন বা তাদের স্বার্থ রক্ষা করবেন। একটা রাষ্ট্র তো সকল মানুষের স্বার্থ রক্ষা করার জন্যই তৈরি হয়। যখন কোনো রাষ্ট্র সেই রকম কাজটা করে না, সেই রাষ্ট্রটা কি আধুনিক রাষ্ট্র হতে পারে? সেটা কি তার ধর্মর চেহারাটা যাই হোক, সেটা যে কোনো ধর্মেরই হোক। যেমন আপনি আজকে ভারতের কথাই ধরেন, ভারতে আজকে যে কর্মকাণ্ডগুলি হচ্ছে, সেটা রাজনৈতিক বিবেচনায় হয়তো তারা অভ্যন্তরীণভাবে সেটা জাস্টিফাই করছে, কিন্তু সেই কাজটা কি আধুনিক কাজ, এবং সেটা কি ভারতকে আগামী দিনে ইতিবাচক ফলাফল দেবে না নেতিবাচক ফলাফল? এটা তো বিশ্লেষণের দাবি রাখে। একইভাবে মিয়ানমার বুদ্ধিস্ট রাষ্ট্র, তারা যে কাজগুলো করছে সে কাজগুলো ফলটা কি ইতিবাচক? তারা হয়তো ধর্মীয় উন্মাদনা এখন বুদ্ধিস্ট ন্যাশনালিজম তারা করছে, কিন্তু তাতে করে কি আন্তর্জাতিকভাবে তাদের ভাবমূর্তিটা বেড়েছে? আন্তর্জাতিক আদালতের রায়টা যদি নেতিবাচক হয়, তাতে কি তাদের লাভ হবে? আইসিসিতে যদি তাদের জেনারেল সাহেবদের বিচার হয়, তাহলে কি তাদের ভাবমূর্তি বাড়বে? কাজেই আমি এখানে ধর্মের চাইতেও মনে করব যে
মৌলিক কতগুলো মানবিক বিষয় আছে যে বিষয়গুলোর প্রতি আমরা গুরুত্ব দিলে তবেই আমার কাছে আমি বন্ধুত্বটাকে হয়তো একটা টেকসই ভিত্তির উপর নিয়ে যেতে পারবো। এবং বাংলাদেশের ক্ষেত্রেও আমি সেটাই মনে করি। আমাকে দেখেন, আমি ওয়াশিংটনে যখন 2008 সালে নির্বাচন করি, আমি বলবো যে আমি 10 ফুট লম্বা হয়ে গেছি। তার কারণ হলো ওয়াশিংটনে বাংলাদেশের মতো দেশের মনোযোগ লাভ করা কঠিন কাজ। সে জায়গায় এসে লোকেরা আমাকে জিজ্ঞেস করছে যে ভাই তোমরা কি করলা? আমি বললাম কিরকম? বলে এইরকম একটা 87% লোক ভোট দিল, এরকম একটা অসাধারণ শান্তিপূর্ণভাবে নির্বাচন তোমরা করলা, আবার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, এটা একটা অসাধারণ ব্যাপার। কি হয়েছে বলো তো আমাদের, কিভাবে করলা তোমরা? আমি তাদের খুব খুব বোকার মতো জিজ্ঞেস করল, কেন তোমরা এত উৎসাহিত কেন? বলে ভাই সব মুসলিম দেশ আগুন জ্বলছে আর তোমরা শান্তিপূর্ণভাবে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া চালু রাখছো জনগণের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে। এটা তো একটা অসাধারণ কাজ করেছো, ব্যাখ্যা করো আমাদের কাছে কিভাবে করলা তো। তো আমি, আমার কাছে তো তখন নিশ্চয়ই আমি খুব নিজেকে খুব গর্বিত বোধ করেছি। তখন কিন্তু দেখেন আপনি এখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বলে আমরা একটা বাই ডিফল্ট বেনিফিট পেয়েছি, যে আর কোনো দেশে নাই, তোমার এখানে আছে। কিন্তু তার চেয়ে বড় যেটা হচ্ছে যে এটা একটা গণতন্ত্রের চর্চা হয়েছে। 87% লোক ভোট দিয়েছে, এটাকে তারা দেখেছে গণতন্ত্রের চর্চার অংশ হিসাবে। এবং যেহেতু বেশিরভাগ মুসলিম জনগোষ্ঠী, সেহেতু এটাকে একটা তারা দৃষ্টান্ত, একটা তারা বলেছে এটা একটা একটা ডেমন, একটা একটা রোল মডেল হিসাবে তারা আমাদেরকে হাজির করেছে। অন্যদের কাছে বলেছে লোকের বাংলাদেশ, হোয়াট বাংলাদেশ। এবং এর মধ্যে দিয়ে আমাদের ভাবমূর্তি জাতি হিসেবে কিন্তু অনেক উপর উঠে গেছে। তো কাজে সেইটা এখন আমরা যদি আধুনিক হই, তাহলে দেখবেন আপনার সাথে সম্পর্ক করার জন্যে, আপনার এখানে বিনিয়োগ করার জন্যে, আপনার সাথে বন্ধুত্ব করার জন্যে অনেকেই আসবে। কিন্তু সেটা যদি না হয় তাহলে কিন্তু আপনি দেখবেন যে আমরা অনেক চেষ্টা করলেও কিন্তু আসবে না। এই যে ধরুন সৌদি আরব, এখন সৌদি আরবের প্রিন্স সালমান অনেক চেষ্টা করছে বিনিয়োগ আকৃষ্ট করার জন্য, কিন্তু তার ওখানে মানবাধিকারের ব্যাপারে তার যে দুর্নাম, তার ওখানে অন্যান্য বিষয়গুলো নিয়ে যে তার তার অ্যাডভেঞ্চারিজম ইন ইয়েমেন, তার খাশোগি নিয়ে যে ঘটনা ঘটে, এগুলোর ফলে কিন্তু তার ভাবমূর্তি খারাপ হয়ে গেছে এবং কেউ আর বিনিয়োগ করতে আসতে চাচ্ছে। কারণ মানুষ চিন্তা করে যে ওখানে যাব, স্থিতিশীলতা থাকবে তো, নাকি আবার বদলে যায়, ইত্যাদি ইত্যাদি। কাজে ভাবমূর্তি এমন একটা জিনিস যেটা অনেকগুলো উপাদান নিয়ে গড়ে ওঠে এবং সেটাকে তৈরি করতে সময় লাগে, ভাঙতে বেশি সময় লাগে। এবং ভাবমূর্তি কিন্তু আমাদের মতো দেশগুলোর জন্য একটা বড় পুঁজি। এই পুঁজির উপর ভরসা করে কিন্তু আমাদের মানুষ বিনিয়োগ করতে আসবে, মানুষ আমাদের সাথে বন্ধুত্ব করতে আসবে, আমরা তাদের কাছ থেকে বন্ধুত্ব দাবি করতে পারব এবং আমরা সম্মানজনক একটা জাতি হিসাবে, দায়িত্বশীল একটা জাতি হিসাবে সারা পৃথিবীর কাছে মাথা উঁচু করে থাকবো। বাংলাদেশের জন্য তো আমি মনে করি যে এই দেশে, যেই দেশের লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়ে আত্মত্যাগ করে এই দেশটা তৈরি করে দিয়ে গেছে, তাদের প্রতি তো আমাদের দায় সেটাই, মাথাটা উঁচু করে যেন আমরা দাঁড়িয়ে থাকতে পারি। অনেক 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 ধন্যবাদ স্যার, অনেক উপকৃত হলাম আপনার আলোচনার কাছ থেকে। আমরা অনেক কিছু জানতে পেরেছি। আপনি অনেক ইনসাইট মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারনাল পলিটিক্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি দ্বারা আদার বিশ্ব, বা আপনি যেটাকে বাইরের বলেছেন, তারা কিভাবে প্রভাবিত হয়, এবং আপনি ট্রাম্পের যে রিজিম এবং নতুন যে ট্রান্সমিশন বা ট্রানজিশন এবং চ্যালেঞ্জগুলো বাইডেনের, সাথে সাথে আমাদের সাউথ এশিয়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের কি রোল টেন্টেটিভ হতে পারে, আপনি আপনার সব আলোচনার একটাই ছিল, সেটা হচ্ছে বাইডেন পজিটিভ কিছু করতে পারবেন, সেটা আমরা আশা করি। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু পৃথিবীর বর্তমান বিশ্বের একটি গুরুত্বপূর্ণ পরাশক্তি, এবং আপনি একক পরাশক্তি সম্ভবত বলতে চাননি, আমি যদি ভুল না করি, তাহলে সেক্ষেত্রে তারা যদি শান্ত থাকে, তারা সুবোধ থাকে, তাহলে বিশ্ব সমাজের অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে,
সদস্যরা আছেন তাদের সাথে তাদের একটা কোএক্সিস্টেন্স, এটা অনেক বেশি ভালো হবে। আপনার আশাবাদের সাথে আমাদেরও আশাবাদ থাকলো। আর আপনি আজকে মার্চ ফরওয়ার্ডের সময় দেওয়ার জন্য আমরা মার্চ ফরওয়ার্ডের পক্ষ থেকে আমাদের সকলের পক্ষ থেকে আপনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাই। আশা করি ভবিষ্যতেও আমরা আমাদের ইয়াং জেনারেশনকে উদ্দীপ্ত করার জন্য, তাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য, আপনি তো স্যার স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের জন্য এখন কাজ করছেন, অনেক কাজ করেছেন, তো সুতরাং আশা করি সেক্ষেত্রে আমরা আপনাকে পরবর্তী এপিসোডগুলোতে পাবো ইনশাল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনার এই মার্চ ফরওয়ার্ডের আমাদের তরুণ বন্ধুরা যারা এর সাথে সম্পৃক্ত আছেন, সংযুক্ত আছেন, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তাদের ভবিষ্যৎটা মঙ্গলময় হোক, নিরাপদ হোক, সফল সার্থক হোক, সেটাই কামনা করে আমাকে আপনাদের এখানে কথা বলবার সুযোগ দেওয়ার জন্য আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আপনার সকল ভালো থাকবেন। অনেক ধন্যবাদ স্যার, শুভরাত্রি। প্রিয় দর্শক শ্রোতা যারা শুনছেন, মার্চ ফরওয়ার্ডের সদস্যরা বিশেষ করে আমরা আজকে খুব বিশেষ একজন মেহমানের সাথে, অতিথির সাথে আমরা কথা বললাম। আমাদের শ্রদ্ধেয় এম হুমায়ুন কবির স্যার মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সচিব ছিলেন, স্যার নেপালের রাষ্ট্রদূত ছিলেন, এবং অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রে স্যার বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও স্যার একজন গবেষক, স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ছিলেন, উনি ফরেন সার্ভিসে জয়েন করার পূর্বে। বর্তমানেও স্যার বিইআই বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং স্যার বিডিআতে বিশেষ করে দেশ ও বিদেশে কন্টেম্পোরারি ইস্যুসগুলোর উপরে নিয়মিত কথা বলেন, আর মতামত দিয়ে থাকেন। আমরা স্যারের কাছ থেকে অনেক এনলাইটেন্ড একটা আলোচনা শুনেছি আমার মনে হয়। তো আপনারাও নিশ্চয়ই এই আলোচনা থেকে উপকৃত হয়ে আছেন আমি বিশ্বাস করি। আজকের আলোচনার আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।